একই রকম স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গা থেকেও কোশ্চেন আসবে। এবং কোন একটা মানে এই আমি পার্টিকুলার যদি স্ট্যাটিক মানে তোমার জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স বা এই জিকে জিএস এই পার্টটার কথা বলি, তাহলে ইন্ডিভিজুয়ালি সব থেকে শক্তিশালী জায়গা, সব থেকে বেশি কোশ্চেন আসবে তোমার স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। স্যার আরো ডিটেলসে খুব ভালো বলতে পারবেন এই ব্যাপারগুলো, যেহেতু তিনি এক্সপার্ট রয়েছেন। শুধু আমি যেটা ইন্ডিভিজুয়ালি মানে আমি ওভারঅল একটা ভিউ দিচ্ছি যে আমাদের জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে। আমাদের সাবজেক্টে জিকে পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, জিওগ্রাফি পড়তে হবে। আমরা অবশ্যই ডব্লিউবিসিএস এর মতো পড়বো না, কিন্তু আমাদের জিডি পরীক্ষার জন্য যতটুকু দরকার সেটা কিন্তু আমাদের পড়ে যেতে হবে। আসবে হিস্ট্রি থেকে 2 বা 3টে কোশ্চেন আসবে, জিওগ্রাফি থেকেও 2-3টে আসবে, পলিটি থেকে একটা আসলেও আসবে কোশ্চেন, সায়েন্স থেকেও 2-3টে কোশ্চেন আসলেও আসবে। কিন্তু ইন্ডিভিজুয়ালি একক হিসাবে কোন একটা বিষয় যদি এই জিকের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হয়, সেটা কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। স্যার আরো ভালো বলতে পারবেন, জয়েন করে গেছেন স্যার 6টা 2। আমি একদম সময় নেব না, স্যার ক্লাসটা শুরু হয়ে যাক। আমি সবাইকে বলবো কমেন্ট বক্সে অপ্রয়োজনীয় মেসেজ করো না, যেটা মাঝে মাঝে করে থাকো। আবারও বলছি, আরো একবার, রেকর্ড অবস্থায় তোমরা রয়েছো, যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমাদের কাছে যাবে, রেকর্ডিং সব তোমার কাছে চলে গেছে, যারা সিক্রেট কোড পাঠিয়েছো তাদের কাছে রেকর্ডিং চলে গেছে, ঠিক বলছি তো? বাকি রয়েছে পিডিএফ নোটস। আমি একদম শুরুতেও জানিয়ে দিলাম, আরো একবার বলে দিচ্ছি যে আজ আমি পিডিএফ নোটস পাঠিয়ে দেবো, মানে কিভাবে যাবে আমি জানিয়ে দেবো। এবং আজকের ক্লাসের পর তোমাদের সমস্ত পিডিএফ নোটস চলে যাবে। আজকের ক্লাসের শেষে অর্থাৎ 7:30টায় ধরো ক্লাস শেষ হবে, আমি ঠিক সেই সময় তোমার আসবো এবং তোমাদের সাথে আমি জানিয়ে দেবো যে কি করে পিডিএফ নোটস গুলো তোমরা পাবে। সমস্ত পিডিএফ নোটস এর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে, সমস্ত কিছু। কিন্তু এই বলার পরও আমি দেখবো কমেন্ট বক্সে উল্টো পাল্টা মেসেজ করছো। আমি সিম্পলি দুটো কাজ করব, 1 নম্বর কমেন্ট বক্সটাকে বন্ধ করে দেবো চিরতরের মতো, আর কোন রকম কোনো মেসেজ করতে পারবে না। আর 2 নম্বর যেটা, যে এই উল্টো পাল্টা যারা করছে আমি তাদেরকে ব্লক করে দেবো ক্লাস থেকে। আমার দরকার নেই 70 জনের, দরকার নেই 7 জন থাকুক, 7 জন, কারণ সবাই চাকরি পাবে না, সবাই চাকরি পাবে না। এই ফালতু জিনিস রেখে লাভ কি আছে, যা পাবে না তাদেরকে রেখে লাভ কি আছে? কথা খারাপ শোনা যাচ্ছে না? স্পষ্ট ভাষায় কথা বলে বেশি পছন্দ করি, যাতে করে শুনতে শুনতে একদম কান ঠিকঠাক পরিষ্কার হয়ে যায়, পরবর্তীতে আর অসুবিধা না হয়। আর স্পষ্ট বলে দিচ্ছি যে কোন রকম যেন অপ্রয়োজনীয় মেসেজ না আসে। তোমার প্রয়োজনে একবার না 1000টা মেসেজ করো, আমি কিচ্ছু বলবো না। যে তোমার কোনো বুঝতে অসুবিধা হচ্ছে, স্যার এটা একবার রিপিট করুন, স্যার ওই জিনিসটা কি ইয়ে কি হবে, কোনো অসুবিধা নেই, কারণ তার জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। কিন্তু অপ্রয়োজনে একটা মেসেজের জন্য না আসে, পিডিএফ নোট স্যার পাচ্ছি না, স্যার রেকর্ডিং কি করে পাবো, স্যার আমি গতকাল ক্লাস করতে পারিনি, স্যার আমার ডেটা শেষ হয়ে গেছিল। আমি তোমার এই কৈফিয়তের জন্য বসে নেই। তোমার ডেটা, তোমার টাইম সব তোমার কাছে, আমার নয়। একদম স্পষ্ট জানিয়ে দিচ্ছি, ক্লাসে ডিস্টার্ব করবে না। ভালো লাগছে, মনে হচ্ছে দরকার রয়েছে, ওয়েলকাম, ক্লাসে থাকো, আদারওয়াইজ তুমি জানো কি করতে হবে। ক্লাসটাকে কোনো রকম কিন্তু হ্যাম্পার করবে না। ক্লাসের শেষে আমি স্পষ্ট জানিয়ে দেবো পিডিএফ নোটস গুলো কি করে পাবে, আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন, আনমিউট করতে পারবেন। থ্যাংক ইউ স্যার। চলো তাহলে স্যার যেরকম বললেন তোমরা একটু মেনে চলো, ঠিক আছে? চলো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা এখনো জয়েন করোনি অবশ্যই তাড়াতাড়ি জয়েন করে যাও। আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিলাম। তোমরা যারা তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানো আমাকে, সবাই একটু কমেন্ট করে জানো যে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো আমাদের আজকের বিষয় স্যার যেটা বললেন যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে আমাদের কিন্তু স্ট্যাটিক জিকে। তো আমাদের এসএসসি জিডি পরীক্ষায় সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সঙ্গে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে। ঠিক আছে, চল দেরি না করে আমরা ক্লাস শুরু করছি। তো হ্যাঁ, তো আমাদের দেখো জিডি পরীক্ষার যে আমাদের 4টে বিষয় থাকে। তো এখানে আমাদের জিআই থেকে শুরু করে আমাদের জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, এবং আমাদের ম্যাথামেটিক্স এবং আমাদের ইংরেজি বা হিন্দি। তো তোমাদের 80টা করে কোশ্চেন থাকবে 160 নম্বরে। তো এগুলো তোমরা আশা করি সবাই জানো। তারপরে দেখো আমাদের জেনারেল অ্যাওয়ারনেস এর যে পার্টটা যদি দেখি, তো এখানে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস যেটা বলা থাকে, এখানে কিন্তু সমস্ত জায়গা থেকে কিন্তু কম বেশি কোশ্চেন পরীক্ষায় দিয়ে থাকে। যেমন দেখো সায়েন্টিফিক ইনভেনশন, তো এইটা খুব এখন
খুব পরীক্ষায় আসছে এই টপিকটা থেকে। সায়েন্টিফিক ইনভেনশন যেগুলো রয়েছে আমাদের, বিভিন্ন যে ডিসকভারি, ইসরো থেকে শুরু করে আমাদের ডিআরডিও বিভিন্ন যে মিসাইল গুলো আমাদের লঞ্চ করছে, সেই টাইপের কোশ্চেন গুলো এখন কিন্তু এই জায়গাগুলো থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্টিফিক ইনভেনশন থেকে খুব কোশ্চেন আসছে। এছাড়া আমাদের স্পোর্টস থেকেও এখন দেখছি খুব প্রচুর কোশ্চেন আসছে। এই দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় যেমন জায়গা কোশ্চেন আসছে এখানে, সেরকম এসএসসি জিডির ক্ষেত্রেও কিন্তু এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে দেখো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। অ্যাওয়ার্ডস তো আমাদের থাকছেই, পুরস্কার, বিভিন্ন পুরস্কার যেগুলো থেকে কোশ্চেন আসছে। ইম্পর্টেন্ট ডে থেকেও কিন্তু আমাদের কোশ্চেন আসছে। আজকে তোমাদের পুলিশের পরীক্ষা ছিল, কলকাতা পুলিশের কনস্টেবল ছিল, সেখানেও কিন্তু কোশ্চেন নোটস থেকে হুবহু কিন্তু কমন এসেছে। ইম্পর্টেন্ট যে ডে তোমাদের 25শে আমাদের জানুয়ারি, যে আমাদের যেটা জাতীয় ভোটার দিবস, এই টাইপের একটা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, তো এইগুলো সব কমন পড়েছিল। তো প্রচুর কোশ্চেন পরীক্ষার, পুলিশের পরীক্ষায় কিন্তু এসেছে। আগের বারে যে কনস্টেবলটা হলো সেখানেও কিন্তু এসেছিল। তো যারা তোমরা ডিফেন্সের পরীক্ষা দেবে ভাবছো, তোমরা ভালো করে একটু প্রিপারেশন নাও। তো পুলিশ, জিডি, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু খুব ভালো কিন্তু কোশ্চেন হয় এবং পরীক্ষাটাও খুব সুন্দর হয়। তো এগুলো ভালো করে তোমরা অ্যাটেন্ড করো। দেখো কালচার আমাদের কিন্তু রয়েছে, কালচারটা আমাদের কিন্তু এখন নতুন, মানে নতুন বলবো না, মানে সিলেবাসে এখন কিন্তু ভালো মতন এখান থেকে কোশ্চেন দিচ্ছে। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সেটা বলা হচ্ছে। এছাড়া তোমাদের যেরকম ট্র্যাডিশনাল জিওগ্রাফি, ইকোনমি, হিস্ট্রি, পলিটি, এই চারটে যে সাবজেক্ট থাকে এগুলো তোমাদের থাকছেই। ঠিক আছে, তোমাদের এই এই জায়গাগুলো তো তোমরা জানোই, এগুলো তো আমাদের সাবজেক্টের ছিল। আর এইগুলো তো আমাদের কাছে নতুন হবে, যারা একদম মাধ্যমিক দিয়ে বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন করে প্রথম পরীক্ষা বসতে চাইছো বা কয়েক বছর পরে, তাদের কাছে একটু আমাদের এটা নতুন লাগবে। কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্টিফিক ইনভেনশন, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ইম্পর্টেন্ট ডেজ, কালচার, তো এইগুলো আমাদের কিন্তু ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, তো আমরা যেটা বললাম সিলেবাস, দেখো সিলেবাসটা তোমরা এখানে ভালো করে দেখে নেবে। ট্র্যাডিশনাল আমাদের জিকে যেরকম পলিটি, আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক, এগুলো ছাড়াও কিন্তু আমাদের মেন কিন্তু আমাদের জিডি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন হয়। ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে, বাজেট প্ল্যান, তারপর নেইবারিং কান্ট্রি। নেইবারিং কান্ট্রি থেকে আজকে পুলিশের পরীক্ষাতেও কমন এসেছে। তোমাদের আমি জানো নেইবারিং যে কান্ট্রি গুলো আছে ওখানে নোটস কিন্তু আমি প্রোভাইড করে থাকি, কেউ যদি এখানে থাকো জানবে। তো ওখানেও আজকেও কিন্তু কোশ্চেন কমন এসেছে। তো এই জায়গাগুলো প্রচুর ভালো করে কিন্তু পড়তে হবে। তোমাদের ক্ষেত্রেও কিন্তু আগামী যে পরীক্ষা আসছে জিডি, সেখানে কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়া বিভিন্ন দেশ, আমাদের তার রাজধানী, এগুলো থেকেও কিন্তু পড়তে হবে। তো এখানে আমি দেখো তোমরা যারা এই জিডির পাশাপাশি পুলিশের পরীক্ষাও দিতে চাইছো, ডিফেন্সে যাবে, এখানে পুলিশের সিলেবাসটাও দেওয়া রয়েছে। তোমরা পুলিশের সিলেবাসটাও দেখে নিতে পারো। দেখো আমরা জিডির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখবো যে কি ধরনের কোশ্চেন আমাদের জিডি পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। ঠিক আছে, তো দেখো আমি একটু বড় করছি, জুম করে দেখাচ্ছি। দেখো এখানে আমাদের প্রথমেই কিন্তু কালচার থেকে, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার থেকে কিন্তু প্রথমেই কোশ্চেন দিয়েছে। তো নৃত্য, কোন নৃত্যশৈলী থেকে ভগবান কৃষ্ণ এবং রানী সত্যভামার ভামা কলাপম এই এর সাথে কিন্তু যুক্ত। দেখো এখানে কিন্তু আমাদের যে শাস্ত্রীয় নৃত্য রয়েছে তার মধ্যে থেকেও আবার কিন্তু এখন ডিটেলসে কোশ্চেন হচ্ছে। বুঝতে পারছো, তোমাদের বিভিন্ন ব্যাচই আমি কিন্তু বলে থাকি যে এখন কিন্তু ওই টাইপের কোশ্চেন গুলো সোজা সোজা দিচ্ছে না, যে কুচিপুড়ি কোথাকার, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, দিচ্ছে না বলবো না, দেয়, কিন্তু এখন অনেক কোশ্চেন আবার খুব ডিপলি জিজ্ঞাসা করছে, এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করছে। তারপর দেখো ভারতনাট্যম আমাদের তামিলনাড়ু, এগুলো সব আমরা জানি। তারপর ওড়িশি, ওড়িশি হচ্ছে আমাদের উড়িষ্যা, এবং কত্থক আমাদের উত্তর প্রদেশ তথা উত্তর ভারত। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আগে আসতো, কিন্তু এখন কোশ্চেনের লেভেল অনেকটাই পাল্টাচ্ছে। দেখো এখন কিন্তু অনেক এরও ডিপলি কিন্তু জিজ্ঞাসা করছে। তো এই জায়গাগুলো আমাদের কিন্তু ভালো করে দেখতে হবে। পরবর্তী দেখো যদি কোশ্চেন দেখে নি, দেখো আমাদের 2022 সালের একটা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তখনকার স্পোর্টস থেকে কিন্তু জিজ্ঞাসা করেছিল। এটা আমাদের এখন আর ইম্পর্টেন্ট নয়। তো এই ধরনের কোশ্চেন কিন্তু এসেছিল।
পরের দেখো আমাদের জিজ্ঞাসা করেছে ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য কোয়ে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছে। দেখো পুরস্কার আমাদের সিলেবাসেই ছিল, বললাম যে পুরস্কার অনার এগুলো থেকে আসে। দেখো পুরস্কার থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। পরবর্তী দেখো আমাদের যদি কোশ্চেন দেখে নিই, তো আমাদের দেখো আরো একটা কিন্তু স্পোর্টস থেকে তৎকালীন কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছিল। ঠিক আছে, এগুলো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখন আর কাজে লাগবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের 6 মাস থেকে 1 বছর খুব জোর কিন্তু পড়াশোনা মানে পড়তে হয়। ঠিক আছে, 6 মাস থেকে 1 বছর পড়লেই হয়ে যায়, তারপর পুরনো হয়ে গেলে ততটা কিন্তু আর সেটা কাজে লাগে না। তো আমাদের দেখো প্রচুর কোশ্চেন কিন্তু দেখতে পাচ্ছ পরীক্ষায় এসছে। দেখো 2023 সালে আমাদের একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে দীপিকা দেশওয়াল সর্বকনিষ্ঠ যিনি ভারতীয়, তিনি দেশে বক্তৃতা দিয়েছেন। তো এটা আমাদের দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন। তো বুঝতে পারছো কত কোশ্চেন এসে। দেখো আরো একটা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, আমাদের কালচার থেকে কোশ্চেন। সংস্কৃতি, বাংলায় যাকে বলি আমরা সংস্কৃতি থেকে কিন্তু আমাদের ভারতের সংস্কৃতি বলতে পারো, ভারতের সংস্কৃতি থেকে কিন্তু কোশ্চেন। আগে আমাদের কি আসতো, বিহু আসতো, বিহু কোন রাজ্যের ফসল উৎসব। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আসতো আমাদের আসামে। কিন্তু এখন দেখো আরো ডিপলি চলে যাচ্ছে, যে জিজ্ঞাসা করছে বহাগ বিহু আমাদের ড্যাশ নামেও কিন্তু পরিচিত। তো তোমরা জানো যে আমাদের বিহু কিন্তু আমাদের 3 ভাগে আছে। একটা হচ্ছে রঙ্গালী বিহু, একটা হচ্ছে কাটি বিহু, আর একটা হচ্ছে মাঘ বিহু। কঙ্গালী বিহু বলে কিছু নেই। তো আমাদের দেখো এটা বহাগ বিহুকেই কিন্তু বলা হয় কিন্তু আমাদের রঙ্গালী বিহু। ঠিক আছে, আবার তোমরা দেখতে পাবে এই ধরনের কোশ্চেন এখান থেকে জিজ্ঞাসা করবে যে রঙ্গালী বিহু, ঠিক আছে, রঙ্গালী বিহু আমাদের কোন সময় কিন্তু এটা চাষ করা হয়, বা কোন সময় ফসল কাটা হয়, বা কোন সময়ের কোন মাসের উৎসব, বা কোন মাসে কিন্তু করা হয়। তো এই ধরনের কোশ্চেন এখন কিন্তু ডিপলি একটু জিজ্ঞাসা করছে। কালচার গুলো একটু আমাদের ভারতের সংস্কৃতি, যেহেতু দেখো এখন অনেক মডার্ন হয়ে গেছে, সবার কাছে এখন স্মার্টফোন নেট এত বেশি এসে গেছে, যার জন্য কিন্তু ওই ধরনের কোশ্চেন আর কিন্তু দিচ্ছে না। আবার দিতেও পারে, দেবে না বলাটা ভুল, কিন্তু এখন অনেক কোশ্চেন কিন্তু অ্যাডভান্স আসবে। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু তৈরি করতে হবে। যদি সহজ কোশ্চেন আছে তো ভালো, কপাল ভালো, কিন্তু না হলে কিন্তু আমাদের দেখছো এই ধরনের কোশ্চেন ডিপলি জিজ্ঞাসা করছে যে বহাগ বিহু ড্যাশ নামে পরিচিত, বা জিজ্ঞাসা করবে যে বহাগ বিহু আমাদের কোন সময় হয়, রঙ্গালী বিহু কোন সময় হয়, কাতি বিহু কোন সময় হয়। তারপর দেখো আরো একটা আমাদের এখানে স্পোর্টস থেকে কিন্তু কোশ্চেন এসেছিল। স্পোর্টস আমাদের প্রচুর দেবে, কারণ স্পোর্টস কিন্তু সিলেবাসে এখন কিন্তু অন্যতম বিষয় হয়ে গেছে। স্পোর্টসটা এখন কিন্তু সবাই বিভিন্ন পরীক্ষায় দেখছি ট্রেন্ড ফলো করছে। পরবর্তী দেখো আমাদের এখানে দেখো আরো একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, বুঝতেই পারছো কত কোশ্চেন আমাদের কিন্তু। তো তোমাদের যদি 20টা কোশ্চেন থাকে, তোমরা ধরে রাখতে পারো 8 থেকে 10টা কোশ্চেন। ঠিক আছে, 8 থেকে 10টা কোশ্চেন তো কম করে আসবেই আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে। এই দুটো সাবজেক্ট থেকেই আমাদের 50%, 50 থেকে 60% কোশ্চেন তোমাদের এই জায়গাগুলো থেকে আসবে। আবার কোনো কোনো শিফটে তো এর বেশিও এসে যায়। ঠিক আছে, এর বেশিও কিন্তু দিয়ে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে এই দুটো সাবজেক্টে কিন্তু ভালো করে পড়তে হবে। আর আমি যা ডিটেলসে তো আমাদের নোটস কিন্তু দিয়ে থাকি, যার জন্য কিন্তু সমস্ত ডিফেন্স পরীক্ষাগুলো যেগুলো আমাদের পুলিশ আছে, জিডি আছে, সব কিন্তু কমন আছে। আজকে যে বললাম যে কনস্টেবল পরীক্ষায় আগের দিনই আমাদের যে ব্যাচ রয়েছে, ওখানে আমি বুকস অ্যান্ড অথর্স করাচ্ছিলাম। ঠিক আছে, বুকস অ্যান্ড অথর্স তোমাদের দেখাবো। বুকস অ্যান্ড অথর্স করাচ্ছিলাম, ওখান থেকেই কিন্তু তুলে দিয়েছে কোশ্চেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু দেখতে হয় ভালো করে। দেখো এখানে আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে আমাদের 2014 পর থেকে যে প্রকল্প আছে সেগুলো বেশি করে দেখতে হবে। 2014 আগে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো অল্প বিস্তর তোমাদের কিন্তু দেখতে হবে। 2014 পর থেকে সবগুলোই দেখতে হবে। 90% এখানে প্রকল্প তোমায় ফলো করতে হবে, মানে জানতে হবে কোন সময় এটা আমাদের লঞ্চ করা হয়েছে, কি এর বিষয়। আর 2014 আগে কিছু কিছু প্রকল্প আছে, জওহরলাল নেহরু থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো আছে, হ্যাঁ, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল
যে প্রকল্পগুলো আছে ওগুলো কম বেশি কিছু বেছে বেছে আমাদের পড়তে হয়। তো এখানে তোমাদের কিন্তু বেছে বেছে কিছু পড়লেই হয়ে যায়, কিন্তু 2014 থেকে কিন্তু সবগুলি কিন্তু ম্যাক্সিমাম 90% তোমাদের কিন্তু প্রকল্পগুলো দেখতে হয়। বিশেষ করে দেখো এখানে জিজ্ঞাসা করেছে মেক ইন ইন্ডিয়া আমাদের কোন সালে কিন্তু চালু হয়। পরবর্তী দেখো আমাদের আরো একটা দেখো স্পোর্টস থেকে কোশ্চেন জিজ্ঞাসা করছে। স্পোর্টস থেকে আমাদের অনেক রকম কোশ্চেন হয়। তো স্পোর্টস থেকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিতে পারে, ব্যক্তিত্ব থেকে দিতে পারে। ধরো জিজ্ঞাসা করলো নীরজ চোপড়া, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত, এরকম ভাবে কোশ্চেন আসতে পারে ব্যক্তিত্ব দিয়ে। যেমন এখানে দেখা হচ্ছে নিম্নলিখিত খেলাটির সঙ্গে অঙ্কিতা রায়না যুক্ত, কোন খেলার সঙ্গে অঙ্কিতা রায়না যুক্ত, ঠিক আছে। তো এরকম আসতে পারে। বা আমাদের কি দিতে পারে, স্পোর্টস এর যে ট্র্যাডিশনাল স্ট্যাটিক জিকে গুলো হয়, যেমন বিভিন্ন স্টেডিয়াম থেকে শুরু করে বিভিন্ন কাপ, তারা যে জিজ্ঞাসা করলো ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, হ্যাঁ ডুরান্ড কাপ আমাদের কোন খেলার সাথে যুক্ত, এই ধর টাইপের কোশ্চেন। বা সন্তোষ ট্রফি, আরো যে সমস্ত খেলাগুলো রয়েছে, গল্ফ থেকে শুরু করে গল্ফ গুলো জিজ্ঞাসা করে। তারপর আমাদের অ্যাথলেটিক্স খুব জিজ্ঞাসা করে, শুটিং থেকে জিজ্ঞাসা করে, ঠিক আছে, এগুলো আমাদের কিন্তু জিজ্ঞাসা করে। তো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও দিতে পারে, আমাদের ব্যক্তিত্ব হিসেবেও দিতে পারে, আবার এখানে আমাদের ট্র্যাডিশনাল যে স্পোর্টস এর যে জিকে গুলো রয়েছে সেখান থেকেও কিন্তু দিতে পারে। তো সবগুলো জায়গাগুলো এগুলো আমাদের কিন্তু পড়তে হবে। এরপর দেখো আর যদি দেখে নি, দেখো রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত, আমি বললাম এই সবই যে আমাদের বিভিন্ন কাপ গুলো থেকে দেয়, দেখো কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের কিন্তু জিজ্ঞাসা করেছে কাপ থেকে জিজ্ঞাসা করেছে, এটা আমাদের ট্র্যাডিশনাল জিকে, স্পোর্টস এর ট্র্যাডিশনাল জিকে। আর আগের যে কিছু দেখালাম ওগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্পোর্টস থেকে এসেছে। তাহলে বুঝতে পারছো কত কোশ্চেন। দেখো এখানে আরো একটা কোশ্চেন আমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তখনকার জিজ্ঞাসা করেছিল। তো এই ছিল আমাদের দেখো 20টা কোশ্চেনের মধ্যে কত কোশ্চেন তোমরা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে থেকে দেখতে পাচ্ছ। বুঝতে পারলে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকেটা কিন্তু ভাইটাল রোল প্লে করছে। দেখো এখানে এখানে তোমাদের স্ট্যাটিক জিকে অনেকের মধ্যে ধারণা হতে পারে যে স্যার স্ট্যাটিক জিকে জিনিসটা কি, ঠিক আছে। তো যারা একদম নতুন আছো তাদের বলে রাখি, দেখো আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, এই যে হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, বা আমাদের বিভিন্ন যে চারটে যে ট্র্যাডিশনাল সায়েন্স, ঠিক আছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এই যে পার্টগুলো ছাড়াও আমাদের বাদবাকি যে পোর্শনটা পড়ছে, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, মানে পলিটি, হিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, সায়েন্স, এই কয়েকটা সাবজেক্ট ছাড়া বাকি যে কোশ্চেন গুলো আসছে যেগুলো তোমরা দেখলে, যেমন বিভিন্ন স্পোর্টস এর কথা থেকে শুরু করে, বিভিন্ন ডে থেকে শুরু করে, বিভিন্ন পুরস্কার থেকে শুরু করে, ঠিক আছে। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত, ঠিক আছে, অর্জুন পুরস্কার। বা আমাদের ভারতের ক্রীড়া জগতের সর্বোচ্চ পুরস্কার কোনটা, ঠিক আছে, ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার কোনটা, ঠিক আছে, সর্বোচ্চ পুরস্কার কোনটা। তো তোমরা যদি কেউ জানো বলো দেখি, আমাদের ক্রীড়া জগতে সর্বোচ্চ পুরস্কার কোনটা, কেউ যদি জানো তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তারপর ধরো তোমায় দিতে পারে দ্রোণাচার্য পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এটা আমাদের কাদের দেওয়া হয়, ঠিক আছে। তো এই টাইপের যে কোশ্চেন গুলো এগুলো আমাদের কিন্তু বইতে আমরা মানে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এইসব বইতে কিন্তু পাবো না আমরা, ঠিক আছে। দেখো ক্রীড়া ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পুরস্কার কোনটা, যেটা হচ্ছে এখন মেজর ধ্যানচাঁদ পুরস্কার হয়ে গেছে, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, যেটা এখন আগে রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার ছিল, এখন পাল্টে ওটা মেজর ধ্যানচাঁদ নামে কিন্তু হয়ে গেছে। আর এই দ্রোণাচার্য পুরস্কার আমাদের কাদের দেওয়া হয়, ক্রীড়া জগতে যারা কোচ আছে, যারা ট্রেনিং দেয়, ঠিক আছে, কোচ, তাদের কিন্তু দেওয়া হয়, ঠিক আছে। তো এগুলো আমাদের দেখতে হতো, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে। দেখো স্ট্যাটিক জিকে টপিক কি প্রচুর হয়, আমাদের ভারতের জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্ক, ঠিক আছে, ভারতের ন্যাশনাল পার্ক,
দেখো তোমরা ইমোজি বেশি ইউজ করো না, ইমোজি ইউজ করলে কি বলতো, এটা তো রেকর্ডিং চলছে তো। হ্যাঁ, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, পরমবীর চক্রটা আমাদের মিলিটারিদের দেওয়া হয়, ঠিক আছে, মিলিটারিদের দেওয়া পুরস্কার অনেক রকম আছে, ভারত রত্ন আছে, এরকম অনেক আছে। দেখো আমাদের বাঁধ আছে, বিভিন্ন বিভিন্ন টাইপের বাঁধ গুলো থেকে কোশ্চেন আছে, লিস্ট অফ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের প্রধান বন্দর, তারপর ভারতের বিভিন্ন জলপ্রপাত, ঠিক আছে, ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, জলবিদ্যুৎ, ক্রীড়া স্টেডিয়াম, দেখো ক্রীড়া স্টেডিয়াম রয়েছে, বিভিন্ন কোম্পানির মালিক, তার ব্র্যান্ড ব্র্যান্ড এবং মালিক মানে তাদের মালিক কে, যেমন ধরো রিলায়েন্স এর মালিক কে, বা অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, মেটা থেকে শুরু করে, হ্যাঁ, তারপর রাজ্য ভিত্তিক আমাদের বিভিন্ন জাদুঘর, পর্বত শৃঙ্গ, এই সমস্ত যে টপিক গুলো রয়েছে এগুলোকেই বলা হয় স্ট্যাটিক জিকে, ঠিক আছে। নদী তীরবর্তী বিভিন্ন শহর, ফসল উৎপাদনকারী রাজ্য, প্রচুর আছে এরকম। দেখো আমাদের আমাদের কিন্তু আমরা দেখো আমি তোমাদের কিন্তু 180-র বেশি, ঠিক আছে, স্ট্যাটিক জিকে আমি তোমাদের 180-র বেশি কিন্তু টপিক, গুরুত্বপূর্ণ টপিক ডিটেলস এ নোটস কিন্তু শেয়ার করে থাকি। এখন প্রচুর ডিটেলস এ নোটস দিচ্ছি, কারণ দেখো প্রথম যখন ক্লাস নিতাম তখন কিন্তু মানে কি বলবো, ওপর নোটস দিতাম, ঠিক আছে, তার যার ফলে দেওয়ার ফলে কি হচ্ছিল, অনেক কোয়েশ্চেন কিন্তু এখন অ্যাডভান্স লেভেলে যখন দিচ্ছে তখন কিন্তু বাদ চলে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য আমি কিন্তু অনেক ডিটেলস এর নোটস দিই, যার ফলে এখন সাকসেস কিন্তু অনেকটাই বেশি, কারণ বিভিন্ন যে এই যে পুলিশের পরীক্ষা হচ্ছে এ হচ্ছে, ওখানে কিন্তু প্রচুর কমন আসছে। তো সেই জন্য দেখো এখানে কিন্তু অনেক ডিটেলস এ পড়তে হয়, যেমন আগে ধরো তোমাদের শুধু ডান্স গুলো দিয়ে দিতাম, যে কোন কোন রাজ্যে কোন কোন ডান্স আছে, কিন্তু এখন কি করতে হচ্ছে, এখন আমাদের কিন্তু সেই ডান্স গুলো কি আবার মানে আমাদের কিন্তু ডিটেলসে পড়তে হচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য দেখো অত্যন্ত ডিটেলসে কিন্তু নোটস গুলো দিয়ে থাকি, আজকে তোমাদের নোটস দেখাবো, ঠিক আছে, কি ধরনের নোটস কমন এসছে, না দেখলে তোমরা বুঝতে পারবে না, তো ধৈর্য ধরে বসো। আর দেখো প্রত্যেকটা নোটস কিন্তু বাংলা এবং ইংরাজি দুটো ভাষাতেই কিন্তু থাকবে, ঠিক আছে, তোমরা যে ভাষায় পছন্দ সেই ভাষাতেই কিন্তু পড়তে পারবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সও দেখো আমরা কিন্তু ঠিক একইভাবে করব, কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আমি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করিয়ে থাকি, ঠিক আছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি। তো আমাদের মান্থলি মানে আমাদের মাসে কটা করে, 4টে করে উইক হয়, তো 4টে করে উইকে তোমরা প্রত্যেকটা উইকে একটা করে সেট পাবে, ঠিক আছে, একটা করে সেট পাবে, এক একটা সেটে কিন্তু 50টা করে ন্যূনতম এমসিকিউ পাবে, ঠিক আছে, 50টা করে ন্যূনতম এমসিকিউ পাবে, কোন কোন সেটে আবার 50-এর বেশিও থাকতে পারে, ঠিক আছে, কারণ দেখো যে মাসে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেই অনুযায়ী কিন্তু সেই মাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হয়। এগুলো সব সিলেক্ট করা কারেন্ট অ্যাফেয়ার্স, নিজের আমার বানানো, তো এগুলো কারোর কপি পেস্ট করে দেওয়া নয়, নিজের বানানো একদম কারেন্ট অ্যাফেয়ার্স। প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কোশ্চেন থাকবে, 4টে করে অপশন থাকবে, তারপর উত্তর লেখা থাকবে, তার সঙ্গে ডেসক্রিপশন দেওয়া থাকবে, এইরকম ভাবে বাংলা ইংরাজিতে সমস্ত কোশ্চেন কিন্তু থাকবে। তোমাদের শেষে দেখাবো আজকে এক সেট কোশ্চেন তোমাদের কিন্তু দিয়ে দেব, পরের যে ক্লাসটা হবে তোমাদের সেখানে তার পরবর্তী সেট এইভাবে কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স আগে আমি তোমাদের শুধু এমসিকিউ করাতাম, ঠিক আছে, কিন্তু এমসিকিউ এর ফলেও কিন্তু কি হচ্ছে, অনেক জায়গাগুলো বাদ থেকে যাচ্ছে, ঠিক আছে। তো সেই জন্য কি করলাম, সেই জন্য তোমাদের এখন আমি কি করি, তোমাদের এমসিকিউ এর পাশাপাশি কিন্তু নোটসও কিন্তু দিয়ে থাকি, কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস। এবার তোমরা বলবে কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস কোনগুলো, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স নোট হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন সম্মান, বিভিন্ন কমিটি, বিভিন্ন যৌথ সামরিক মহড়া, বিভিন্ন আমাদের খেলা, খেলা থেকে ধরো আমাদের এই যে মহিলারা আমাদের বিশ্বকাপ জিতলো, ঠিক আছে, মহিলারা বিশ্বকাপ জিতলো, সেখানে ডিটেলস, ইন ডিটেলস কিন্তু তথ্য থাকবে, বুঝতে পারলে, যে আমাদের কে সব থেকে বেশি রান করলো,
হ্যাঁ, কে কাপ নিল, কোথায় খেলা হয়েছে, ঠিক আছে, ফাইনাল খেলা কোথায় হলো, মানে তোমাকে যদি মহিলা বিশ্বকাপ থেকে জিজ্ঞাসা করে তুমি যাতে আনসার করে আসতে পারো। আর এমসিকিউ করালে কি হলো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে কে জিতেছে আর বড্ড কে বেশি রান করেছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি তোমার দুটো কোশ্চেন এখান থেকে করালাম, কিন্তু তোমাকে 3 নম্বর কোশ্চেনটা দিয়ে দিল, যে বললো কে বেশি সব থেকে উইকেট নিয়েছে, তাহলে তুমি বলতে পারবে না। তো সেই জন্য এরকম ডিটেলসে কিন্তু নোটস দেওয়া। তো খেলার এরকম নোটস থাকবে, জনপ্রিয় যে প্রকাশিত বইগুলো পাবলিশ হচ্ছে, ঠিক আছে, প্রত্যেক মাসে সেগুলো কিন্তু তোমরা পাবে। এছাড়া আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার থেকে শুরু করে এরকম প্রচুর এরকম নোটস আছে, যেগুলো কিন্তু তোমরা পাবে। আজকেও তোমাদের নোটস করাচ্ছি, ভালো করে তোমরা এগুলো দেখো, ঠিক আছে। আর যেটা বলার, দেখো 180-র বেশি কিন্তু আমি তোমাদের স্ট্যাটিক জিকে যেমন পড়াচ্ছি, এখানে স্ট্যাটিক জিকেটা তোমাদের পুরো কভার হয়ে যাবে, কোনো বই টই কিছু কেনার দরকার নেই। তাও তবুও তোমাদের বলবো, তোমরা যদি বই কিনতে চাও তাহলে গাইড যে কোনো একটা বই, তোমরা বাজার চলতি যে বইগুলো আছে ভালো মানের, সেগুলো কিন্তু কিনে রাখতে পারো। কিন্তু আমি যা নোটস দেব, দেখবে বইয়ের থেকে অনেক বেশি আছে, ঠিক আছে, ওই টপিক কিন্তু বইয়ে নেই। তো বিভিন্ন জায়গা থেকে এগুলো আমাদের কিন্তু সংগ্রহ করা, ঠিক আছে, বিভিন্ন ভাবে। তো এগুলো অনেক ডিটেলসে কিন্তু নোটস। তো এগুলো কিন্তু আশা করি তোমাদেরও কিন্তু হেল্প করবে, কারণ যে ব্যাচ গুলো চলছে তারা অন্তত উপকার পাচ্ছে, ঠিক আছে। তো তোমাদেরও কিন্তু হেল্প করে। আজকে পুলিশের পরীক্ষা তো প্রচুর কোশ্চেন কমন এসেছে, চলো আমরা দেখে নিই এক এক করে, দেরি না করে। দেখো, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স আমরা নোটস শুরু করছি। আজকে আমাদের দেখো কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর মাসের আমি তোমাদের 16 তারিখ পর্যন্ত দিচ্ছি, ঠিক আছে। 16ই ডিসেম্বর 2025 পর্যন্ত আপডেট করা আছে। এই মাসটা আগে শেষ হতে দাও। তাহলে এই মাসটা শেষ হলে কি হবে, ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, ডিসেম্বরের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ডিসেম্বর মাসের সমস্ত, আজকে ডিসেম্বর মাসের সেট 1টা তোমাদের দিয়ে দিচ্ছি এমসিকিউ, বাকি রইবে তোমাদের ডিসেম্বরের আরো 3টে সেট তোমরা পাবে। আর তার সঙ্গে ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ নোটস, সেটাও কিন্তু আপডেট পেয়ে যাবে। এগুলো হারাবে না, যত্ন করে রাখবে, তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। আর একটা কথা বলতে চাই, যে তোমাদের যেহেতু এই বছরটা শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বর, তো তোমাদের লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তে হবে। সেই জন্য লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের কিন্তু আমি দিয়ে দেবো। লাস্ট 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। ওগুলো ভালো করে কিন্তু তৈরি করে নেবে, বোঝা গেল। তো লাস্ট 6 মাস তাহলে তোমাদের কিন্তু রেডি করে রাখতে হবে, কারণ যদি তোমাদের পরীক্ষা ওই তোমাদের কখন হয়, মোটামুটি মনে হয় ফেব্রুয়ারি মাস নাগাদ হয়। তো সেক্ষেত্রে তোমাদের লাস্ট 6 মাস মোটামুটি আগস্টের পর থেকে তোমরা যদি করে রাখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, তাহলে তোমাদের পক্ষে ভালো। এবার দেখো, আমরা চলে যাচ্ছি ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার। যেমন ভারতের নৌবাহিনী এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স দেখো এক দ্বিপাক্ষিক একটা সামুদ্রিক মহড়া আয়োজন করেছিল, যার নাম হচ্ছে আমাদের, এর ইংরেজিটার নামটা দেখবে, দেখো এর নামটা ছিল হচ্ছে এক্সারসাইজ একতা, ঠিক আছে, একতাই আছে, যাই হোক। একতা একটা নামে দেখো একটা মহড়া করেছিল, যেটা হচ্ছে আমাদের কারা করেছিল, আমাদের ভারতীয় নৌবাহিনী এবং মালদ্বীপের নৌবাহিনী, ঠিক আছে। এবার দেখো, ভারত এবং মালয়েশিয়ার একটা যৌথ সামরিক মহড়া হয়েছে, যার নাম ছিল হারিমাউ শক্তি, ঠিক আছে, হারিমাউ শক্তি, যেটা আমাদের রাজস্থানে কিন্তু এটা সম্পন্ন হয়েছে, ঠিক আছে। তো কোথায় হয়েছে, কিন্তু এই কোশ্চেন গুলো এখন রিসেন্টলি আবার দেখছি ট্রেন্ড, সেন্ট্রালের পরীক্ষাগুলোতে এরা আবার কিন্তু এইগুলো দিয়ে দিচ্ছে। আগে কি হতো, দিত যে হারিমাউ শক্তি এটা আমাদের কোন দুই বাহিনীর মধ্যে হয়েছে, এটা জিজ্ঞাসা করতো, কিন্তু এখন দেখছি ট্রেন্ড কিন্তু এইটাও ফলো করছে যে কোন জায়গায় হচ্ছে,
ঠিক আছে। হ্যাঁ, ফেব্রুয়ারি মার্চ ওই নাগাদ ওরকম হবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু হবে। যাই হোক, তোমরা হবে যখন জানতে পেরে যাবে মোটামুটি, ওটা নিয়ে টেনশন করো না। দেখো, তারপর দেখো ভারত এবং ইন্দোনেশিয়ার একটা যৌথ বাহিনীর মহড়া হয়েছে, যেটার নাম হচ্ছে গরুড় শক্তি মহড়া, যেটা আমাদের দেখো হিমাচল প্রদেশে কিন্তু হয়েছে। তো কোন জায়গায় হচ্ছে ভালো করে কিন্তু খেয়াল রাখবে, কারণ আমি বারবার বলছি, রিসেন্ট আমি কিন্তু ট্রেন্ড দেখছি সেন্ট্রালের পরীক্ষাগুলোতে, ওগুলোতে কিন্তু এরকম কোশ্চেন আসছে। বিশেষ করে রেলের যে পরীক্ষাগুলো হচ্ছিল সেন্ট্রালের, ওখানে কিন্তু এগুলো জিজ্ঞাসা করছিল। তো তোমাদের ক্ষেত্রেও কিন্তু এরকম দেবে। দেখো পরের কোশ্চেন, দেখো আমাদের জিজ্ঞাসা করছে ভারতীয় সেনা এবং মালদ্বীপ ন্যাশনাল ফোর্স ইকুভেরিন, দেখো আমাদের কিন্তু হয়েছে, ঠিক আছে, ইকুভেরিন, ঠিক আছে, এটা মনে রাখবে, ইকুভেরিন মহড়া হয়েছে। তো এটা কিন্তু আমাদের মালদ্বীপ এবং আমাদের ভারতীয় সেনা। পরবর্তী দেখো আমাদের স্কোয়াশ বিশ্বকাপ 2025, যেখানে দেখো ভারতে ফাইনালে হংকংকে কিন্তু পরাজিত করেছে। সুলতান আজলান শাহ হকি কাপ, দেখো এটা আমাদের হকির খেলা। তো এখানে দেখো বেলজিয়াম ফাইনালে কিন্তু ভারতকে কিন্তু পরাজিত করেছে। পরবর্তী দেখো আমাদের সিডনি ম্যাকলাফিন লেভরন, তো যুক্তরাষ্ট্র স্প্রিন্ট হান্ডার, তো কিন্তু এটা কিন্তু মনে রাখবে। তারপর দেখো আমাদের আর্মেন ডুপ্লান্টিস, ঠিক আছে, বিশ্ব অ্যাথলিট অফ দ্য ইয়ার হয়েছেন। এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে যে বিশ্ব অ্যাথলিট অফ দ্য ইয়ার পুরুষ বিভাগে কে হলেন? আরমান ডুপ্লান্টিস। তারপর দেখো টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার, এটাও তোমাদের আসতে পারে, এগুলো ভালো কোশ্চেন, যে টাইম ম্যাগাজিন পার্সন অফ দ্য ইয়ার 2025, তো আর্কিটেক্টস অফ এআই। আর টাইম ট্যাব অ্যাথলেট অফ দ্য ইয়ার দেখো কে হয়েছে? জা উইলসন। পেটা পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছেন? রবিনা ট্যান্ডন। দেখো লিওনেল মেসির 70 ফুট লোহার মূর্তি কোথায় উন্মোচন হয়েছে? কলকাতাতে। এটাও তোমাদের আসতে পারে, দেখো এখানে প্রচুর লোক হয়েছিল। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। যে তোমাদের জিজ্ঞাসা করবে যে সম্প্রতি কোন শহরে মেসির 70 ফুট লোহার মূর্তি উন্মোচন হলো, বুঝে গেল? বলছে ঝামেলা তো হয়েছিল। দেখো ওটা আমাদের বিষয় না, ঝামেলা হয়েছে কি না হয়েছে ওগুলো আমরা দেখবো না, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কথা, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে জিজ্ঞাসা করবে, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা জেনে নেব। তারপর দেখো ইউনেস্কোর আমাদের দেখো দীপাবলিকে, ঠিক আছে, রিসেন্টলি, এটাও ভালো কোশ্চেন, এটা আমাদের পরীক্ষায় আসবে, ভালো করে মনে রাখবে, যে রিসেন্টলি আমাদের দীপাবলি উৎসবকে কিন্তু দেখো ইউনেস্কো কিন্তু স্বীকৃতি দিয়েছে, ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে, ঠিক আছে। দেখো পরবর্তী সিডনিতে দেখো একটা দুষ্কৃতী হামলা হয়েছে, বন্দুকধারী গুলিতে 15 জন কিন্তু রিসেন্টলি নিহত হয়েছে। এখানে ওই মানে ইহুদিদের একটা উৎসব হচ্ছিল, হানুক্কা বলে একটা উৎসব হচ্ছিল, ওখানে কিন্তু গুলিতে নিহত হয়েছে 15 জন, ঠিক আছে, এগুলো মনে রাখবে। তারপর দেখো আমাদের বিশ্বের সব থেকে কম বয়সী ফাইট, ঠিক আছে, ফাইট দাবাড়ু, মানে দাবাড়ু চ্যাম্পিয়ন দেখো সারবোগ সিং কুশওয়া, ঠিক আছে, মধ্যপ্রদেশ থেকে দেখো সব থেকে 3 বছর মাত্র বয়সে দেখো ফাইট মানে দাবা চ্যাম্পিয়ন কিন্তু হয়েছে। শিবরাজ পাটিল দেখো আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভা স্পিকার, পাঞ্জাবের গভর্নর মারা গেছেন। শ্রী স্বরাজ কৌশল মিজোরামের প্রাক্তন গভর্নর, রাজ্যসভার সাংসদ, রিসেন্টলি কিন্তু মারা গেছেন। তো এই কটা নিউজ কিন্তু ভালো করে মনে রাখবে। এরপর 16 তারিখের পর থেকে আপডেটেড, পুরো 17 তারিখ থেকে একদম 31শে ডিসেম্বর পর্যন্ত শেষ হলে আপডেটেড আবার তোমরা পেয়ে যাবে। এরপর দেখো আমরা স্ট্যাটিক জিকে চলে আসছি। স্ট্যাটিক জিকের আজকে প্রথম দেখো আমাদের নোটস, সেটা হচ্ছে আমাদের বুকস অ্যান্ড অথার্স। দেখো বুকস অ্যান্ড অথার্স আগের মানে এই কিছুদিন আগেই আমাদের 18 তারিখে সম্ভবত আমার ক্লাস ছিল পুলিশের ব্যাচের, ঠিক আছে, ওখানে আমি করিয়েছিলাম, এই নোটসটাই করিয়েছি, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটাই কিন্তু কমন এসছে আজকের পুলিশের পরীক্ষায়, কলকাতা পুলিশের পরীক্ষায় আজকে কিন্তু কোশ্চেনটা কমন এসেছে। তো এগুলো কিন্তু
মাথায় রাখবে। দেখো কোশ্চেনটা দেখাচ্ছি, তো আমাদের জিজ্ঞাসা করেছে যে আমাদের টম্ব অফ স্যান্ড, ঠিক আছে, টম্ব অফ স্যান্ড এটা হচ্ছে আমাদের কার লেখা? দেখো এটা আমাদের কিন্তু গীতাঞ্জলি শ্রীর লেখা, ঠিক আছে, আন্তর্জাতিক পুরস্কার, আন্তর্জাতিক বুকার পুরস্কার কিন্তু পেয়েছেন। বোঝা গেল? তো দেখো কত ডিটেলস এর নোটস দেওয়ার ফলে তবে এই ধরনের কোশ্চেন কিন্তু কমন আসছে। বুঝতে পারছো? আমি যদি শুধু তোমাকে ছেড়ে দিতাম যে বুকার পুরস্কার কিসে দেওয়া হয়, না আমাদের বইয়ের ক্ষেত্রে বিশিষ্ট যারা লেখক আছে তাদের দেওয়া হয়, তাহলে কি কোশ্চেনটা কমন পেতে? কোশ্চেন কিন্তু কমন আসতো না। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের বুকার পুরস্কার যারা যারা পেয়েছেন, ঠিক আছে, তাদের এখানে তালিকা দেওয়া রয়েছে। যেমন আমাদের সালমান রুশদি, বিখ্যাত লেখক, 1981 সালে আমাদের বুকার পুরস্কার পেয়েছেন মিডনাইট চিলড্রেন তার বইয়ের জন্য। ঠিক আছে, মিডনাইট চিলড্রেন, ভালো করে মনে রাখবে, এগুলো আসে পরীক্ষায়, খুব পপুলার বই। তারপর দেখো তার কিছু উল্লেখযোগ্য বই আছে, যেমন স্যাটানিক ভার্সেস, সালিমার দ্য ক্লাউন ইত্যাদি। অরুন্ধতী রায়ের নাম তোমরা সকলেই শুনেছো, 1997 সালে বুকার পুরস্কার পেয়েছেন দ্য গড অফ স্মল থিংস এর জন্য। ঠিক আছে, দ্য গড অফ স্মল থিংস। আর তার কিছু উল্লেখযোগ্য বই দেখো, দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটাও কিন্তু তার বিখ্যাত বই। পরের দেখো আমাদের কিরণ দেশাই, 2006 বুকার পুরস্কার পেয়েছেন দ্য ইনহেরিটেন্স অফ লস এর জন্য। অরবিন্দ আদিগা খুব বিখ্যাত লেখক, বুকার পুরস্কার পেয়েছেন 2008। হোয়াইট টাইগার তার খুব বিখ্যাত ছবি, মানে বিখ্যাত বই আর কি। আর গীতাঞ্জলি শ্রী দেখো এটা কমন এসে গেছে আজকের পরীক্ষায়, একদম গরম গরম কোশ্চেন কমন। ঠিক আছে, ভিএস নাইপাল, 1971 বুকার পুরস্কার ইন এ ফ্রি স্টেট এটার জন্য। বুঝতে পারলে? দেখো আমাদের একটা কোশ্চেন আসে যে আমাদের প্রথম ভারতীয় যিনি বুকার পুরস্কার পেয়েছেন। তো দেখো প্রথম ভারতীয় মহিলা অরুন্ধতী রায় আমাদের প্রথম বুকার পুরস্কার পেয়েছেন। প্রথম ভারতীয় বাসিন্দা হিসেবে পেয়েছেন সালমান রুশদি। প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে পেয়েছেন ভিএস নাইপাল। এবং সর্বশেষ ভারতীয় বিজয়ী দেখো আজকের কোশ্চেনে কিন্তু কমন এসেছে। তারপর আরো কিছু আমরা দেখো বুকস অ্যান্ড অথর্স দেখে নেব, কারণ বুকস অ্যান্ড অথর্স থেকে কোশ্চেন আসছে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসছে। যেমন ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং এর লেখা। দা তারপর দেখো অটোবায়োগ্রাফি আননোন ইন্ডিয়া, ইন্ডিয়ান, নীরজ সি চৌধুরীর লেখা। প্যাসেজ টু ইংল্যান্ড, নীরজ সি চৌধুরীর লেখা, খুব পপুলার বই। তারপর কুলি, কুলি বইটাও খুব ইম্পর্টেন্ট, এটাও আমাদের মূলক রাজ আনন্দের লেখা। দা গাইড, গাইড কিন্তু আর কে নারায়ণের খুব বিখ্যাত লেখা। স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, আর কে নারায়ণ। তারপর দেখো আমরা দেখে নেব আমাদের ভিলেজ অ্যান্ড দ্য সি, অনিতা দেশাই। তারপর আমরা দেখে নেব এ টাইম টু হ্যাপি, নয়নতারা সেহগাল। মিডনাইট চিলড্রেন বলেছি তোমাদের সালমান রুশদি, এবং স্যাটানিক ভার্সেস, সালমান রুশদি। বিক্রম সেটের বিখ্যাত বই, বহুবার পরীক্ষায় এসেছে, এ সুইটেবল বয়। ঠিক আছে, অমিতাভ ঘোষের দেখো ভালো ভালো বই রয়েছে, দ্য গ্লাস প্যালেস, রিভার অফ স্মোক, গড অফ স্মল থিংস অরুন্ধতী রায়, ওয়াকিংস উইথ কমরেডস অরুন্ধতী রায়, ইন্টারপ্রেটার অফ মেলাডিজ, এটা ঝুম্পা লাহিড়ীর বিখ্যাত বই। তারপর দেখো হোয়াইট টাইগার বলেছি তোমাদের বিখ্যাত বই। লাস্ট ম্যান ইন টাওয়ার, এটাও দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমরা দেখে রাখবে, যেগুলো যেগুলো আমি বললাম, বুঝলে? তারপর দেখো আমরা দেখে নেব নেক্সট বইগুলো। দেখো বই এবং তালিকা, দ্বিতীয় আমাদের মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মহাত্মা গান্ধীর বিখ্যাত বই।
মহাত্মা গান্ধীর সবকটা বই ইম্পর্টেন্ট, যেমন হিন্দ স্বরাজ, তারপর কি টু ওয়েলথ। জওহরলাল নেহেরুর দুটো ভালো বই রয়েছে, একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, পরীক্ষায় আসে। দ্য ইন্ডিয়া গ্লিম্পেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। সুভাষ চন্দ্র বসুর একটা বই আছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এটা পরীক্ষায় আসে। মাই ট্রুথ ইন্দিরা গান্ধী। চক্রবর্তী রাজা গোপালাচারী দেখো, দুটো বই রয়েছে। গোল্ডেন থার্সোল্ড, এটা খুব ইম্পর্টেন্ট, গোল্ডেন থার্সোল্ড সরোজিনী নাইডুর, এবং ব্রোকেন উইংস, দুটোই খুব ইম্পর্টেন্ট সরোজিনী নাইডুর। এই দুটো তো অবশ্যই পড়বে, বাদ বাকি আরো তিনটে আছে দেখতে পারো, কিন্তু এই দুটো বেশি ইম্পর্টেন্ট, গোল্ডেন থার্সোল্ড আর দ্য ব্রোকেন উইংস। আচ্ছা, রাজেন্দ্র প্রসাদের আমাদের ইন্ডিয়া ডিভাইডেড সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ইন্ডিয়া ডিভাইডেড। আমাদের মৌলানা আবুল কালাম আজাদ, আজকে কোশ্চেন কমন এসেছে, এনাকে নিয়েই কোশ্চেন দিয়েছে পুলিশের পরীক্ষায়, কেপির পরীক্ষায় কোশ্চেন কমন, দেখাবো পরে। দেখো, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, মৌলানা আবুল কালাম আজাদ, ঠিক আছে, বিখ্যাত বই আবুল কালাম আজাদের। আচ্ছা, গুয়েবার এ খাতির, এটাও দেখতে পারো। আনহ্যাপি ইন্ডিয়া, লালা লাজপত রায়ের বিখ্যাত বই আনহ্যাপি ইন্ডিয়া, ঠিক আছে। তো এরম ভাবে যদি কিছু কমন তোমাদের যদি ক্লাসে যেগুলো পড়াই তোমরা যদি ভালো করে লক্ষ্য রাখো যে কি পড়ানো হচ্ছে, এবং সেগুলো যদি ভালো করে দেখে যাও, দেখবে ওর মধ্যে থেকেই ফুল ফুটে থাকবে, ঠিক আছে। আর যদি গাধার মতো পড়ে যাও তাহলে কিন্তু কিছুই হবে না আলটিমেটলি, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখো, জিকে এমন একটা জায়গা যেটা হচ্ছে সমুদ্র, সমুদ্র বলতে পারো, এখানে যদি এক বালতি জল তোলো কোনো লাভ হবে না, ঠিক আছে, সেরকমই ব্যাপার। এখানে প্রচুর জিনিস আছে, তুমি কত পড়বে, তার মধ্যে থেকে আমাদের যে জায়গাগুলো থেকে কোশ্চেন ট্রেন্ড ফলো করে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হয়, এবং সেই জায়গাগুলো বেছে বেছে পড়তে হয়, এটাই হচ্ছে নিয়ম, জিকের হচ্ছে এটাই নিয়ম, ঠিক আছে। দেখো, দাদা ভাই নৌরোজির বিখ্যাত বই, বিখ্যাত বললেও মানে বলা খুব কম হবে, কারণ অনেকবার পরীক্ষায় এসেছে, আসেই আসে সব কোশ্চেন। প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, খুব পপুলার বই। বাল গঙ্গাধর তিলকের দেখো, আমার দুটো বই আছে, একটা হচ্ছে গীতা রহস্য, আর একটা হচ্ছে আমাদের দ্য আর্কটিক হোম ইন বেদাস। এই দুটো বই বাল গঙ্গাধর তিলকের খুব বিখ্যাত বই। তারপর ওরিয়ন আছে, এটাও দেখে রাখতে পারো। আচ্ছা, ভিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার, তার একটা বিখ্যাত বই দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অফ 1857, বিখ্যাত বই। দেখো, পিভি নরসিমা ইনসাইডার, এল কে আডবাণী মাই কান্ট্রি মাই লাইফ, পরীক্ষায় দেয়। এপিজে আব্দুল কালাম কি আর বলবো, এনার লেখা তো বই সবকটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে যেগুলো আমাদের মনে রাখতেই হবে সেটা হচ্ছে উইংস অফ ফায়ার, তো আগের বারেই কোশ্চেন আমাদের কমন এসেছিল মিসলেনিয়াস পরীক্ষায়, ঠিক আছে, মিসলেনিয়াস পরীক্ষায় পিএসসি মিসলেনিয়াসে হুবহু তুলে দিয়েছিল। আর হচ্ছে তোমাকে ইগনাইটেড মাইন্ডস, এটাও মনে রাখতে হবে। আর তোমাকে ইন্ডিয়া 2020, এই তিনটে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। কিছু করো আর নাই করো, 5-6টা বই আছে, তার মধ্যে এই তিনটে সব থেকে বেশি আমি আসতে দেখেছি, ঠিক আছে। তারপর দেখো, টার্গেট 3 বিলিয়ন, এটাও দেখতে পারো, দেখো প্রচুর বই রয়েছে। তারপর দেখো, মাই প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, আমাদের এই বইটা পড়বে, সেটা হচ্ছে আর ভেঙ্কট রামান। পরবর্তী দেখো, আমাদের জয়প্রকাশ নারায়ণের প্রিজন ডায়েরি। উইদাউট ফিয়ার অর ফেভার, নীলাম সঞ্জীবা রেড্ডি। ইন্ডিয়ান ফিলোসফি, রাধা কৃষ্ণন। হিন্দু ভিউ অফ লাইফ, এই দুটো বই ভালো বই। পি চিদাম্বরমের দেখো আনডন্টেড সেভিং দ্য আইডিয়া অফ ইন্ডিয়া, এটা খুব পি চিদাম্বরম প্রাক্তন আমাদের অর্থমন্ত্রী, খুব ভালো লেখা বই এটা। প্রণব মুখার্জিরও দেখো আমাদের কিছু বই আছে, এগুলো দেখতে পারো, প্রণব মুখার্জি। মনমোহন সিং এর দেখো আমাদের চেঞ্জিং ইন্ডিয়াটা ইম্পর্টেন্ট। নরেন্দ্র মোদীর এক্সাম ওরিয়ার অলরেডি পরীক্ষায়, সেন্ট্রালের পরীক্ষা অনেকবার এসেছে, আবারও তোমাদের দিতে পারে, খেয়াল রাখবে।
মমতা ব্যানার্জি দেখো দ্য আনফরগটেবল, মাই আনফরগটেবল মেমোরিজ। হামিদ আনসারির সিটিজেন সোসাইটি, শিলা দীক্ষিত মাই লাইফ মাই টাইম, সিটিজেন দিল্লি, ইন্ডিয়া আনমেড যশবন্ত সিনহা। ঠিক আছে, তো এতগুলো বই বললাম। বুকস অ্যান্ড অথর্স আমার কাছে প্রচুর লিস্ট আছে, প্রচুর। আমি সবে তোমাদের মানে কি বলবো 10% নয় 5% তোমায় দিয়েছি, আর 95% বাকি আছে। বুকস অ্যান্ড অথর্স প্রচুর প্রচুর হয়, আর এখান থেকে কোশ্চেন কমন আসে। এই নয় যে আমি তোমাকে র্যান্ডামলি দিয়ে যাচ্ছি এবং বলে যাচ্ছি যে কমন আসে, এখান থেকে কোশ্চেন কমন আসে। যেমন আমাদের অ্যানসিয়েন্ট হিস্ট্রি থেকে বই আছে, বুঝতে পারলে, সেখান থেকেও কোশ্চেন পরীক্ষায় আছে, যেগুলো তোমাদের দেব। মডার্ন হিস্ট্রি থেকে আমাদের বই আছে, ঠিক আছে, মডার্ন। আবার কিছু আমাদের মেডিয়াভেল থেকেও আছে, মানে আমাদের সুলতান পিরিয়ড, ওই সময় মুঘল যুগ, ওই সময়কার কিছু আমাদের বই কিছু আছে, মুঘল যুগ থেকে শুরু করে। ঠিক আছে, তো এগুলো আমাদের ইতিহাসের কিছু বই তা আছেই। আমাদের ধরো কারেন্ট অ্যাফেয়ার্সে যেগুলো বেরোচ্ছে সেই সব বই আছে। তো এরকম প্রচুর বই আছে, তো এগুলো দিতে থাকবো, পড়তে থাকবে। তাহলে বুকস অ্যান্ড অথর্স বুঝতে পারলে আশা করি। দেখো পরবর্তী সেকশনে আমরা চলে যাব। এখানে ইংরেজিতে নোটস আছে, ইংরেজিতে যদি কেউ পড়তে চাও তো পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো আমরা আরেকটা জিনিস দেখে নেব, বই অ্যান্ড অথর্স। সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা আমাদের মানে ওয়ার্ল্ড লিডার্স যারা ছিলেন, মানে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, তাদের লেখা কিছু বই, ঠিক আছে, তাদের লেখা কিছু বই। যেমন দেখো আমাদের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তো চার্চিলের দেখো আমাদের অনেক বই রয়েছে, ঠিক আছে, তো এগুলো একটু দেখতে পারো তোমরা। তারপর দেখো আমাদের অ্যাডলফ হিটলার, হিটলারের একটা খুব বিখ্যাত বই আছে মেন কাম্প, তো আমাদের জার্মান স্বৈরা শাসক। তারপর দেখো আমাদের বারাক ওবামা, এটা খুব ইম্পর্টেন্ট, বারাক ওবামা, বারাক হুসেন ওবামা আমাদের। দেখো, তো এর মধ্যে আমাদের দেখো তিনটে বই ইম্পর্টেন্ট, প্রমিস ল্যান্ড, অডাসিটি অফ হোপ, বিশেষ করে এইটা আমি পরীক্ষায় দেখেছি যে ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা কার লেখা বই, ঠিক আছে, তো এটা আমাদের বারাক ওবামার লেখা বই, মার্কিন প্রেসিডেন্ট আগে ছিলেন। আর একটা দেখো আমাদের বিল ক্লিনটন, তার লেখা মাই লাইফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর আমাদের দেখো নেলসন ম্যান্ডেলা, দক্ষিণ আফ্রিকা, লং ওয়াক টু ফ্রিডম। তারপর আমাদের, তারপর এখানে আমাদের রয়েছে ফিদেল কাস্ট্রো রয়েছে, টনি ব্লেয়ার, মার্গারেট থ্যাচার, বরিস জনসন, এরা সব রয়েছে। এগুলো মার্টিন লুথার কিং, এই টাইপের গুলো একটু দেখে নেবে। চে গুয়েভারা, যদি এটা এগুলো পড়ে রাখতে হয়, কিন্তু এখনো পর্যন্ত খুব একটা কোশ্চেন আমি আসতে দেখিনি, কিন্তু এটা দেখেছি, মানে আমাদের বারাক ওবামার দেখেছি পরীক্ষায় আসে, বিল ক্লিনটন আসে, ঠিক আছে। তারপর আমাদের উইনস্টন চার্চিলের এখানে এই বইটা দিয়েছিল, ওয়ার্ল্ড ক্রাইসিস আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো বই খুব ইম্পর্টেন্ট, এই দুটো করে রাখবে। এরপর দেখো আমরা চলে আসছি ইন্ডিয়ান কালচারে, ঠিক আছে, ইন্ডিয়ান কালচারে চলে আসছি। আজকে আমরা দেখো প্রথম দেখবো সেটা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স। তো ক্লাসিক্যাল ডান্স আমাদের দু প্রকারের আছে, একটা হচ্ছে আমাদের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স। আর আমাদের ডান্স দু প্রকারের আছে, ঠিক আছে, ডান্স আমাদের দু প্রকারের আছে, একটা ক্লাসিক্যাল যেটা হচ্ছে এইটা, আর একটা আছে আমাদের ফল্ক ডান্স। তো ফল্ক ডান্স আমাদের প্রচুর হয়, ঠিক আছে, আর শাস্ত্রীয় নৃত্য আমাদের কিন্তু, এটা আমাদের কিন্তু বাঁধা ধরা থাকে, ঠিক আছে। এগুলো আমাদের কে প্রকাশ করে দেখো, সেটা আগে আমরা দেখে নিই। দেখো আমাদের রিসেন্টলি ছৌ নৃত্যকেও কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্যের তালিকায় যুক্ত করা হয়েছে। তো শাস্ত্রীয় নৃত্যে আমাদের ছৌ নৃত্যকে দেখো মিনিস্ট্রি অফ কালচার ছৌ নৃত্যকে আমাদের শাস্ত্রীয় নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে
কিন্তু সঙ্গীত নাটক একাডেমি 8টা কিন্তু স্বীকৃতি দিয়েছে। এই যে উপরের 8টা আছে, সেই 8টাকে কিন্তু সঙ্গীত নাটক একাডেমি স্বীকৃতি দিয়েছে। আর আমাদের ভারতীয় সংস্কৃতি মন্ত্রক এরা কিন্তু ছৌ নৃত্যকেও যুক্ত করে দিয়েছে। তো ছৌ নৃত্য আমাদের কোথায় দেখা যায়? ছৌ নৃত্য ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ওড়িশার ময়ূরভঞ্জ ইত্যাদি জেলায় দেখা যায়। তো এখানে কিন্তু দেখো মুখোশ পরিধান করে কিন্তু যুদ্ধ ভঙ্গির এতে কিন্তু অভিনয় করতে হয়। তো এই কোশ্চেনটা একবার এসেছিল যে নিচের কোন নৃত্যে মুখোশ পরে কিন্তু আমাদের পরিবেশন করতে হয়। ঠিক আছে, তখন তো আমরা না জানলে হাঁ করে বসে থাকবে যে কোনটা আবার হবে। এখানে তো এতগুলো নাচ রয়েছে, কোনটা আবার মুখোশ পরতে হয়, এগুলো না জানলে করতে পারবে না। ঠিক আছে, যেমন দেখো কথাকলিতেও কিন্তু আমাদের মুখোশ, রঙিন পোশাক ইত্যাদি কিন্তু ব্যবহার করা হয়। দেখবে কথাকলি ডান্স যারা টিভিতে দেখেছো। তো আমাদের ভারতনাট্যম তামিলনাড়ু, আর আমাদের কাথক উত্তরপ্রদেশ, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এখানে শিব ও বিষ্ণুর উপাসনা করা হয়। ওড়িশি দেখো ওড়িশা, জগন্নাথ দেবের উপাসনা হয়। কথাকলি কেরালা, সাতরিয়া আসাম, মণিপুর, পুরী হচ্ছে মণিপুর, এবং মোহিনী আট্টম কিন্তু কেরালা। ঠিক আছে, এখানে ছবিও আছে, দেখতে পারো। এরপর দেখো আমরা আঞ্চলিক নৃত্য বা ফল্ক ডান্স গুলো আসছি। তো ফল্ক ডান্স দেখো আমাদের অন্ধ্রপ্রদেশে বিলাসিনী নাট্যম রয়েছে, ভামা কালাপম। দেখো এইটাই তোমাদের এসেছিল, ওই যে একটা কোশ্চেনটা প্রথমে দেখাচ্ছিলাম। তো এইটার আবার ডিটেলসে তোমাদের জিজ্ঞাসা করেছিল যে ভামা কালাপমে রানী সত্যবতী আর কার কথা বলেছিল? কৃষ্ণের কথা। তো এই ভামা কালাপনের কিন্তু জিজ্ঞাসা করেছিল। তো এরকম কিছু কিছু ডান্স আমাদের একটু ডিটেলসও পড়ে রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের ধিমসা আছে ইত্যাদি আছে। অরুণাচল প্রদেশে দেখো বুইয়া, চালো, ওয়ানসো, কঙ্কি ইত্যাদি রয়েছে। অসমে আমাদের বিহু, বিহুরও এখন আমি বললাম ডিটেলসে আসছে। নাট পূজা, তারপর কালী গোপাল, আগামী দিনে এই সমস্ত এগুলো দেখতে পাবে। কালী গোপাল তোমরা শুনে অবাক হয়ে যাবে যে কালী গোপাল আবার কোথায় আছে। ঠিক আছে, কারণ কোশ্চেনের প্যাটার্ন অনেক পাল্টাচ্ছে। খেল গোপাল, বিহারে দেখো আমাদের জাতা যতীন ইত্যাদি রয়েছে। ছত্তিশগড়ে গৌর মরিয়া, রাউত নাচা, পাণ্ডবনী। গুজরাটের ক্ষেত্রে গরবা, ডান্ডিয়া রাস, টিপ্পনি, ভাবাই, ভাবাই খুব গুরুত্বপূর্ণ। গোয়ায় তরঙ্গ মেল, কলি, ফগদি, সিগমো, ঘোড়ে মদনী ইত্যাদি রয়েছে। হরিয়ানা দেখো ঝুমার, ফাগ, ডাব, ধুমাল, লুর। হিমাচল প্রদেশ ঝোড়া, ঝালি। ঠিক আছে, তো এরকম দেখবে প্রত্যেক কটা। কাশ্মীর থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে কর্ণাটক, কেরালা দেখো প্রচুর রয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, মণিপুর, সব প্রত্যেকটা রাজ্য ওয়াইজ কিন্তু আমাদের দেওয়া আছে। এই না যে আমি তোমাকে দুটো রাজ্য দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এগুলো করে নেবে, এর মধ্যে থেকে আসবেন না। প্রত্যেকটা রাজ্যে করতে হয়, প্রত্যেকটা রাজ্যের নিজস্ব কিছু কালচার আছে। ঠিক আছে, তো আমাদের সেই জন্যই বলে দিয়েছে ইন্ডিয়ান কালচার। তাহলে তো বলতে পারতো কোনো একটা পার্টিকুলার স্টেট হিসেবে। ঠিক আছে, পাঞ্জাবের ক্ষেত্রে যেমন আমাদের দেখো ভাংড়া, গিদ্ধা তো রয়েছেই। তারপর আমাদের ত্রিপুরা হোজাগিরি, এই সমস্ত। পশ্চিমবঙ্গে আমাদের গম্ভীরা। এখানে ইংরাজিতে যদি কেউ দেখতে চাও, ইংরাজিতে রয়েছে। দেখো এরপর আমরা কিছু পরিবেশ রিলেটেড দেখে নেব। আমাদের পরিবেশ থেকেও কিন্তু এক দুটো কোশ্চেন আসবে। ঠিক আছে, পরিবেশ বা আমাদের এনভায়রনমেন্টাল রিলেটেড। ঠিক আছে, যেমন হচ্ছে দেখো আমাদের বিষ্ণুই আন্দোলন, ভারতে কিছু আন্দোলন আমাদের গুরুত্বপূর্ণ পরিবেশে, যেমন বিষ্ণুই আন্দোলন।
এটা আমাদের দেখো, এখানকার নেত্রী ছিলেন অমৃতা দেবী। এই আন্দোলনটা হয়েছিল রাজস্থানে। কি নিয়ে হয়েছিল? গাছ রক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ নিয়ে। 1730 সাল নাগাদ কিন্তু হয়েছিল। পরবর্তী দেখো আমাদের হচ্ছে চিপকো আন্দোলন। দেখো চিপকো, ঠিক আছে। চিপকো একটা হিন্দি কথা, চিপকে যাওয়া মানে কি জড়িয়ে ধরা বা চিপকে যাওয়া। তো 1973 সালে কিন্তু এটা আমাদের হয়েছিল। সুন্দরলাল বহুগুণা, চণ্ডী প্রসাদ ভট্ট, গৌরা দেবী, এরা কিন্তু এখানকার নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে তো আমাকে জিজ্ঞাসা করবে যে নিচের কে চিপকো আন্দোলনের একজন নেতা ছিলেন? হু ইজ দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট? ঠিক আছে, তাহলে উত্তরাখণ্ডে হয়েছিল বন সংরক্ষণ, গাছ কাটার বিরোধিতা করে। তারপর দেখো আমাদের সাইলেন্ট ভ্যালি আন্দোলন 1973 সালে হয়েছিল। এম কে প্রসাদ, কে এস মানিলাল। কেরালায় হয়েছিল সাইলেন্ট ভ্যালি। এখানে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কও আছে, ওখানে কিন্তু হয়েছিল কেরালায়। তো এখানে দেখো বনকে কেটে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হচ্ছিল। দেখো এটা জলবিদ্যুৎ তৈরি করতে গেলে প্রচুর বনভূমি কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে। একটা বাঁধ তৈরি করতে হবে, তার জন্য অনেক গাছ কাটতে হবে, বন পরিষ্কার করতে হবে। সেই জন্য এখানে কিন্তু মানুষ আন্দোলন শুরু করে। তো সেটাই হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। ঠিক আছে, তারপর দেখো আমাদের জঙ্গল বাঁচাও আন্দোলন। তারপর দেখো আমাদের আপিক্য আন্দোলন। আপিক্য আন্দোলন হচ্ছে আমাদের পান্ডুরাঙ্গ হেগড়ে, কর্ণাটকে হয়েছিল। আর আমাদের আরেকটা বিখ্যাত যেটা আমাদের পরীক্ষায় আসে, সেটা হচ্ছে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন। 1985 সালে হয়েছিল। আমাদের এর যে প্রধান ভূমিকা ছিলেন আমাদের মেধা পাটেকার। খুব কোশ্চেনটা আসে যে আমাদের মেধা পাটেকার কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলন। তোমাদের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমি নোটস দিচ্ছি, দেখো মানে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, এগুলো তো আলাদা স্যার রয়েছে, তারা তো তোমাদের ওই জায়গাগুলো গাইড করবে। তার বাদ বাকি পুরো অংশটা কিন্তু আমি তোমাদের কভার করে দিচ্ছি, যেখান থেকে জিকে গুলো কিন্তু আসতে পারে। সেটা তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের ইসরো ধরো বিভিন্ন যে মিসাইল লঞ্চ করছে, বা আমাদের বিভিন্ন মিসাইল সিস্টেম যেগুলো রয়েছে, বিভিন্ন আমাদের কতগুলো সাবমেরিন রয়েছে, সেই সাবমেরিন গুলোর নাম কি, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। তো জিকে মানে আমি তোমাদের প্রথমেই বলেছি যে বিশাল একটা সমুদ্র, তো আমাদের বেছে বেছে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেগুলো কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, তো এখানে আমাদের দেখো পরিবেশে এইগুলো তোমরা কিন্তু অবশ্যই পড়বে, যেগুলো দাগ দিলাম। তারপর দেখো তেহরি বাঁধ, চিলিকা, গন্ধমর্দন, পাহাড় আন্দোলন, কাশীপুর আন্দোলন, বক্সা আন্দোলন। আচ্ছা দেখো, আজকে আর একটা কোশ্চেন তোমাদের পুলিশের পরীক্ষায় কমন এসছে। দেখো মাজুলি দ্বীপ, মাজুলি দ্বীপ পরীক্ষায় এসছে আজকের পরীক্ষায়। মাজুলি দ্বীপ কোথায় আছে? দেখো লেখা কি রয়েছে, আসাম। বুঝতে পারলে? তো এগুলো করবেই, মাজুলি করবে এখানটা। আর তোমরা যেগুলো বললাম এখানে নর্মদা, আপিকো, আমাদের সাইলেন্ট ভ্যালি, তারপর চিপকো, বিষ্ণুই আন্দোলন, এই কটা অবশ্যই এখানে পড়বে। বক্সা, কাশীপুর, তারপর গন্ধমর্দন, চিলিকা বাঁচাও। তেহরি বাঁধটা তোমরা মনে রাখতে পারো, এটা আমাদের পরীক্ষা আছে যে তেহরি বাঁধ কোথায় আছে। এটা আমাদের উত্তরাখণ্ডে আছে তেহরি বাঁধ। হ্যাঁ, বাদ বাকি এইগুলো তোমরা অতটা নাও করতে পারো, যদি চোখ বুলিয়ে রাখতে পারো তো অবশ্যই ভালো। এই যে এই সমস্ত লাস্ট গুলো যেগুলো দিয়েছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু বাদ বাকি যেগুলো বললাম মাজুলি, তারপর তেহরি, নর্মদা, আপিক্কো, সাইলেন্ট ভ্যালি, চিপকো, বিষ্ণই, এই কটা কিন্তু ইম্পর্টেন্ট এখানে। এগুলো না করলে কিন্তু হবে না।
এবার দেখো আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নেব। সেটা হচ্ছে আমাদের যেমন হচ্ছে এই পরিবেশ রিলেটেড আমাদের সালিম আলীর নাম কিন্তু মনে আসে। ঠিক আছে, তো সালিম আলী কে ছিলেন? দেখো এনার নাম হচ্ছে সালিম মইজুদ্দিন আব্দুল আলী, আমাদের মুম্বাই জন্ম। প্রথম পক্ষী বিজ্ঞানী যিনি সিস্টেমেটিক ভাবে পক্ষী মানে পাখিদের জরিপ শুরু করেন, গণনা শুরু করেন। তো এনাকে আমাদের কি বলা হয়? দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস সহ বহু গুরুত্বপূর্ণ বই রচনা তিনি করেছেন। তো এনাকে আমাদের কি বলা হয়? আমাদের বার্ডম্যান অফ ইন্ডিয়া বলা হয়। কি বলা হয়? বার্ডম্যান অফ ইন্ডিয়া, ভারতের পক্ষী মানব বলা হয়। ঠিক আছে, পক্ষী মানব কিন্তু বলা হয়। তার বিখ্যাত একটা বই দেখো, দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস। তার নামে দেখো দুটো ন্যাশনাল, একটা বার্ড স্যাংচুয়ারি আছে আর একটা আমাদের ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, এটা আমাদের কোথায় আছে? এটা আমাদের গোয়াতে আছে। আর আমাদের সেলিম আলী আর একটা আছে সেলিম আলী ন্যাশনাল পার্ক। ঠিক আছে, সেলিম আলী ন্যাশনাল পার্ক এটা আছে আমাদের জম্মু অ্যান্ড কাশ্মীর। এগুলো মাথায় রাখবে। এরপর দেখো আমাদের যাদব পায়েং। যাদব পায়েং কে? এনাকে বলা হয় ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া। কি বলা হয়? ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের ফরেস্ট ম্যান বলা হয়। তো এনার জন্ম দেখো মাজুলি আসাম। এগেন মাজুলি আসাম, কোশ্চেনই আজকে এসেছিল মাজুলি দ্বীপ কোথায় আছে, আজকে কলকাতা পুলিশের পরীক্ষায় এসেছিল। তো এখানে দেখো আমাদের তাকে কি বলা হয়? ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এরপর দেখো বাবা আমতে, ইনি হচ্ছেন আমাদের সমাজসেবী এবং পরিবেশ কর্মী। ঠিক আছে, কুষ্ঠ রোগীদের পুনর্বাসন মানবাধিকার আন্দোলনের প্রতিকৃত ছিলেন তিনি। তো তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে বাবা আমতে কিসের সাথে যুক্ত ছিলেন? বাবা আমতে কিসের সাথে যুক্ত ছিলেন? ঠিক আছে, যুক্ত ছিলেন, এরকম ভাবে কোশ্চেন আসবে। তো মনে রাখবে সমাজসেবী ও পরিবেশ কর্মী, কুষ্ঠ রোগীদের পুনর্বাসন এবং মানবাধিকার আন্দোলনে কিন্তু যুক্ত ছিলেন। পরবর্তী দেখো আমাদের বন্দনা শিবা। হ্যাঁ, কি হয়েছে? আমি আর পড়াচ্ছি। তারপর দেখো আমাদের সনিতা নারায়ণ। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, সনিতা নারায়ণ অতটা নন ইম্পর্টেন্ট। তো এখানে বন্দনা শিবাটাও দেখতে পারো, ইনি হচ্ছে আমাদের পরিবেশ এবং নারীবিদ সংযুক্ত আন্দোলন নেত্রী ছিলেন, দেরাদুন। তো এই কটা ভালো করে দেখবে। এরপর দেখো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গায় চলে আসছি, সেটা হচ্ছে আমাদের আমাদের ভারতীয় মহিলা ব্যক্তিত্ব। এই টপিকটা থেকে আমার কিন্তু প্রত্যেক পরীক্ষায় কিন্তু কমন আসে, আজকের পরীক্ষা তো কমন এসেছে। মানে যে ভারতীয় মহিলা আর হচ্ছে আমাদের পুরুষ, ঠিক আছে, এই দুটো যে জায়গা রয়েছে প্রত্যেক পরীক্ষায় কিন্তু কমন আসে। তো এই জায়গাটা ভালো করে দেখবে। যেমন দেখো ইন্দিরা গান্ধী 1966 ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। প্রতিভা পাটিল আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন 2007 থেকে 12। তো সালগুলো খেয়াল রাখবে যে কোন সময়ে। নির্মলা সীতারামন প্রথম পূর্ণকালীন মহিলা অর্থমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু আমাদের মহিলা হিসেবে পূর্ণকালীন কিন্তু হয়েছেন। তো 2019 সালে প্রথম হয়েছিলেন অর্থমন্ত্রী। সুচেতা কৃপালিনী প্রথম মহিলা মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ তথা ভারতের কোন রাজ্যের
মহিলা মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো দেখো এটা কমন এসেছিল আগের বারই। বিজয় লক্ষ্মী পণ্ডিত আমাদের জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি। মীরা কুমার 2009 লোকসভার প্রথম মহিলা স্পিকার। তারপর দেখো আমাদের কিরণ বেদী 1972 ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। তারপর দেখো মিসেস লীলা সেঠ প্রথম মহিলা প্রধান বিচারপতি হাইকোর্টের ক্ষেত্রে। তারপর দেখো পরেই রয়েছে আমাদের বিচারপতি ফাতেমা বিবি, পরীক্ষায় আসে, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, পরীক্ষায় দেয়। আন্না চন্ডী প্রথম মহিলা হাইকোর্টের বিচারপতি। ঠিক আছে, তারপর দেখো আমাদের গীতা গোপীনাথ আইএমএফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের চিফ ইকোনমিস্ট ওয়ার্ল্ড এর প্রথম মহিলা হয়েছিলেন। পরবর্তীতে দেখো আমাদের সাবিত্রীবাই ফুলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারতের প্রথম মহিলা শিক্ষক সাবিত্রীবাই ফুলে 1848। ঠিক আছে, তারপর দেখো আমাদের কল্পনা চাওলা 1997 মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় মহিলা। তারপর দেখো আমাদের অবনী চতুর্বেদী সুখোই ফাইটার জেট, সুখোই যে ফাইটার জেট, ফাইটার যে বিমান রয়েছে ওখানে কিন্তু প্রথম কিন্তু পাইলট ছিলেন, প্রথম মহিলা হিসেবে। ঠিক আছে, তারপর দেখো আমাদের বাচেন্দ্রী পাল প্রথম মহিলা যিনি এভারেস্টে কিন্তু উঠেছিলেন 1984 সালে। সন্তোষ যাদব প্রথম মহিলা যিনি 2বার কিন্তু এভারেস্ট জয় করেছেন। এগুলো থেকে কোশ্চেন আসে যেগুলো আমি পড়াচ্ছি। অরুণিমা সিনহা প্রথম মাউন্ট ভিনসেন্ট জয়ী প্রথম অ্যাম্পুটি মহিলা, মানে দিব্যাঙ্গ আর কি। তারপর দেখো আমাদের মেরি কম বিখ্যাত মানে মানুষ, তো আমাদের দেখো মেরি কম 6বার বিশ্ব চ্যাম্পিয়ন, অলিম্পিক পদক জয়ী, 6বার বিশ্ব চ্যাম্পিয়ন। মিতালি রাজ আমাদের প্রথম দেখো 2019 200টা ওয়ানডে খেলা প্রথম মহিলা। তারপর দেখো আরো প্রচুর রয়েছে। দীপা কর্মকার অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী প্রথম মহিলা। আরতি সাহা আমাদের ইংলিশ চ্যানেল সাঁতার কেটে প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার করেছিলেন। আরতি সাহা, কোশ্চেনটা আসে যে আমাদের প্রথম ইংলিশ চ্যানেল কে পার করেছিলেন। সরোজিনী নাইডু, পরীক্ষায় আসে 1925, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। অ্যানি বেসান্ত 1917, কংগ্রেসের শুধু মহিলা সভাপতি, যখন ভারতীয় বলবে না তখন হচ্ছে অ্যানি বেসান্ত, আর যখন ভারতীয় উল্লেখ থাকবে তখন কিন্তু সরোজিনী নাইডু। আশাপূর্ণা দেবী প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রথম মহিলা 1976। মাদার টেরেসা প্রথম শান্তিতে নোবেল জয়ী ভারতীয় মহিলা। দেখো ইনি বিদেশি, কিন্তু যখন নোবেল পেয়েছিলেন 1979 তখন কিন্তু তিনি ভারতের কিন্তু নাগরিক ছিলেন। ঠিক আছে, তো সেই জন্য এটা আমরা ধরবো। পরবর্তী দেখো আমাদের রাজিয়া সুলতান 1236 থেকে 1240, মাত্র 4 বছর তিনি ছিলেন। ঠিক আছে, আমাদের দিল্লির প্রথম এবং শেষ মহিলা
মুসলিম নারী মানে মুসলিম মহিলা শাসক ছিলেন, প্রথম এবং শেষ, এরপরে আর কেউ হয়নি। এরপর দেখো ভারতের প্রথম ব্যক্তিত্ব, ভারতের জাতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, ভারতের প্রথম প্রধানমন্ত্রী ডাক্তার পণ্ডিত জওহরলাল নেহেরু, নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর তথা আমাদের ভারত তথা এশিয়াও বটে। প্রথম নোবেল পুরস্কার জয়ী সাহিত্যে 1913 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়বজি, এটাও আগের বছর পরীক্ষায় এসেছিল। প্রথম মুসলিম রাষ্ট্রপতি ডাক্তার জাকির হোসেন, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং, প্রথম বাংলার প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং পরীক্ষায় আসে। ভারতের প্রথম ব্রিটিশ ভাইসরয় লর্ড ক্যানিং, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, স্বাধীন ভারতের দেখো প্রথম ছাপাখানা, প্রথম আমাদের সংবাদপত্র জেমস অগাস্ট হিকির বেঙ্গল গেজেট। ঠিক আছে। আইসিএস এ যোগদানকারী প্রথম ভারতীয় সত্যেন্দ্রনাথ ঠাকুর, ভারতে মহাকাশে প্রথম গিয়েছিলেন মানুষ হিসেবে আমাদের ভারতীয় রাকেশ শর্মা, ভারতের প্রধানমন্ত্রী যিনি মেয়াদ না শেষ করেই পদত্যাগ করে দিয়েছিলেন মোরারজি দেশাই, ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান জাকির হোসেন, প্রধানমন্ত্রী যিনি কোনোদিন আমাদের সংসদের মুখোমুখি হননি চরণ সিং, পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল সিভি রামন 1930 রামন প্রভাব আবিষ্কারের জন্য, প্রথম ভারতীয় যিনি ভারত রত্ন পেয়েছিলেন তিনজন 1954 সালে, তিনজন ভারত রত্ন পেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কট রমন। যখন তোমাদের এই ভারত রত্নের ফুল তালিকা দেব তখন আরো ডিটেলসে কিন্তু পাবে। একদম 2024 পর্যন্ত যারা যারা পেয়েছে সব কিন্তু ওই তালিকায় পেয়ে যাবে। আজকের পরীক্ষায় কিন্তু কমন এসেছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? মাওলানা আবুল কালাম আজাদ। আজকের কেপি পরীক্ষায় একদম ছেপে দিয়েছে নোটস থেকে। ঠিক আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, লোকসভা স্পিকার, দেখো এগুলো কিন্তু আগের বছর এসেছে। ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল, পরমবীর চক্র পাওয়া প্রথম ব্যক্তি, এটা আমাদের মিলিটারিদের দেওয়া হয় সামরিক ক্ষেত্রে, ঠিক আছে, মিলিটারি বা সামরিক বিভাগে দেওয়া হয়, সাধারণ মানুষকে দেওয়া হয় না। দেখো দুটো পুরস্কার আছে আমাদের, এক হচ্ছে ভারত রত্ন আর একটা হচ্ছে আমাদের এই মিলিটারি সামরিক চক্র। ঠিক আছে, এখানে হচ্ছে পরমবীর সব থেকে বড় আর ভারত রত্ন হচ্ছে আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে সব থেকে বড়। দুটো থেকেই পরীক্ষায় আসে। প্রথম আমাদের প্রধান নির্বাচন কমিশনার সুকুমার সেন, ম্যাগসেসে পুরস্কার প্রথম পেয়েছিলেন আচার্য বিনোবা ভাবে। প্রথম চীনা পর্যটক যিনি ভারতে ছিলেন ফাইয়েন। প্রথম ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসা শাস্ত্রের নোবেল অরবিন্দ খুরানা। দেখো প্রচুর কোশ্চেন আছে এরকম। নোবেল আমাদের অর্থনীতিতে। মন্ত্রিসভাতে কে পদত্যাগ করেন? সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি পরীক্ষায় আসে এই যে কানিয়া বা হরিলাল যে কানিয়া। ঠিক আছে। পরবর্তী দেখো আমাদের ভারতের গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ।
এখন সম্ভবত 58টার মতো টাইগার রিজার্ভ হয়ে গেছে ভারতে। ঠিক আছে, আপডেটেড ভার্সন তোমরা ক্লাসে নেক্সট টাইমে পেয়ে যাবে, আপডেটেড একদম 58 সম্ভবত এখন হয়ে গেছে। নাগার্জুন সাগর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় আমাদের টাইগার রিজার্ভ। তারপর দেখো আমাদের নামদাফা রয়েছে অরুণাচল প্রদেশ, কামলাং অরুণাচল প্রদেশ, পাককে টাইগার রিজার্ভ অরুণাচল প্রদেশ, মানস খুব ইম্পর্টেন্ট, মানস ইউনেস্কো দ্বারা স্বীকৃত। আসামে রয়েছে নামরিও কিন্তু আসাম, ওরাং আসাম, এরকম কিন্তু রয়েছে। দেখো প্রচুর আমাদের টাইগার রিজার্ভ রয়েছে। আগের বছর কলকাতা পুলিশ এসেছিল, কানহা কোথায় আছে, পেঞ্চ মধ্যপ্রদেশ, বান্ধবগড়, পান্না রয়েছে, সাতপুরা রয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে প্রচুর রয়েছে, ঠিক আছে, প্রচুর টাইগার রিজার্ভ আছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এইসব জায়গায় প্রচুর টাইগার রিজার্ভ রয়েছে। বোর রয়েছে, নাভেগাঁও রয়েছে। দেখো প্রত্যেকটা রাজ্য অনুযায়ী রয়েছে। ভারতের প্রথম জাতীয় উদ্যান আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক বা ব্যাঘ্র সংরক্ষণাগার, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 1936 সালে আমাদের প্রথম তৈরি হয়, 1936 সালে, ঠিক আছে। তারপর আমাদের সুন্দরবন তো রয়েছে। সুন্দরবনকে দেখো আমাদের 1984 সালে জাতীয় উদ্যান করা হয়, 1987 সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়া হয়, 1989 সালে এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করা হয়, 2019 সালে একে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়। তোমাকে যেটা জিজ্ঞাসা করবে সে অনুযায়ী উত্তর করবে, ভুলভাল উত্তর দেবে না। এখানে ইংরেজিতে আছে, ইংরেজিতে যদি পড়তে চাও তো পড়তে পারো। আচ্ছা নতুন আচ্ছা বললাম যে টোটাল আমাদের 58টাই রয়েছে। দেখো 58টা নতুন হয়েছে। আমাদের মাধব রিসেন্টলি কিন্তু যুক্ত হয়েছে। মাধব তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমাদের শেষ যে ব্যাঘ্র সংরক্ষণাগারটা যুক্ত হলো তার নাম কি, ঠিক আছে, এইভাবে কোশ্চেন আসবে। তোমার মাধব শেষে যুক্ত হয়েছে মধ্যপ্রদেশের 2025 সালে, এবছরই যুক্ত হয়েছে। এরপর দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ, আমাদের 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ এখনো পর্যন্তই রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি হয়। বায়োস্ফিয়ার রিজার্ভের পরিধি কিন্তু অনেক বড়। একটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে একটা ন্যাশনাল পার্ক, টাইগার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এরকম সব থাকতে পারে, ঠিক আছে। টাইগার এই বায়োস্ফিয়ার রিজার্ভ প্রচুর বড় এলাকা নিয়ে তৈরি হয়। এবং বায়োস্ফিয়ার রিজার্ভের এই যে সেন্ট্রাল যে জোনটা রয়েছে যেখানে একদম মিডিল, ঠিক আছে, ধরো এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ার রিজার্ভে একদম যে মাঝখানের যে জোনটা সেটাকে আমাদের কি বলা হয়, এই মাঝখানের জোনটাকে কোর অঞ্চল বলা হয়। এটাকে কোর অঞ্চল এই জায়গাটা। এখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার টোটালি কিন্তু নিষিদ্ধ। এখানে যাতায়াত টোটালি নিষিদ্ধ, কেউ যেতে পারে না। সরকারের পারমিশন নিয়ে তবেই কিন্তু যাওয়া যায়, নালে যাওয়া যায় না। এখানে পরিবেশ নিরীক্ষণ কেন্দ্র ছাড়া কিন্তু কিচ্ছু গড়ে তোলা যায় না। এর বাইরে যে জোনটা রয়েছে দেখো, এই যে জোনটা মানে এই যে জোনটা, এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ জোন। এখানে সম্পদ সংগ্রহ, গবেষণা এবং শিক্ষামূলক কার্যকলাপ করা যায়। আর এই যে লাস্টের যে ব্লু পোর্শনটা রয়েছে এটা হচ্ছে আমাদের পরিবর্তনমূলক অঞ্চল। এটা সব থেকে বাইরের অংশ, এখানে মানুষ চাষবাস, বসবাস ইত্যাদি কিন্তু করতে পারে। তাহলে বুঝতে পারছো একটা কত বড় জায়গা নিয়ে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি হচ্ছে। তো এরকম দেখো আমাদের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি আমাদের প্রথম, এটা তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক তিনটে রাজ্যের এলাকা নিয়ে তৈরি হয়েছে। এখানে বাঘ ছাড়াও লায়ন টেল ম্যাকাও ইত্যাদি প্রাণী দেখা যায়। এছাড়া নন্দা দেবী রয়েছে, মান্নার, নকরেক, সুন্দরবন আমাদের রয়েছে।
এখানে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত, মানস রয়েছে আসাম, দেখো প্রচুর রয়েছে। কচ্ছের রন কিন্তু রয়েছে গুজরাটে, এখানে ভারতীয় বন্য গাধা কিন্তু পাওয়া যায়, একমাত্র ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার যেখানে এই বন্য গাধাই কিন্তু একমাত্র পাওয়া যায়, এটা আর অন্য কোথাও পাওয়া যায় না। এর পরবর্তী টপিক দেখো আমাদের ভারতের ক্ষুদ্রতম, সর্বনিম্ন, সর্বোচ্চ, বৃহত্তম। ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটা? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটা? ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয়। ভারতের বৃহত্তম মেলা কোনটা? কুম্ভ মেলা। কুম্ভ মেলার নোটস তোমাদের দিয়ে দেবো, কুম্ভ মেলাটা করে নেবে। কুম্ভ মেলা আমাদের 6 বছর, 12 বছর, 144 বছর অন্তর অন্তর হয়। 4 জায়গায় আমাদের কুম্ভ মেলা হয়, তো এগুলো দেখে নেবে যখন নোটস দেবো বা পড়াবো, একদিনে তো সব সম্ভব নয়। দেখ আমাদের বৃহত্তম জেল কোনটা? তিহার জেল, সেন্ট্রাল দিল্লি, সেন্ট্রাল জেল যেটা বলা হয় দিল্লি। বৃহত্তম মরুভূমি থার। বৃহত্তম তৈল শোধনাগার আমাদের রিলায়েন্স জামনগর রিফাইনারি গুজরাটে যেটা রয়েছে, এখানে কিন্তু ভানতারা আছে, ঠিক আছে। ভানতারা যেটা আমাদের অরণ্য একটা রিহ্যাবিলিটেশন গড়ে তোলা হয়েছে প্রাণীদের জন্য, রিলায়েন্স ইন্ডাস্ট্রি করেছে। ওটা এবারে পরীক্ষায় আসার চান্স বেশি, কারণ ওখানে এই রিসেন্টলি মেসি ওরা সব গেছিল, ঠিক আছে। ওই কোশ্চেনটা করিয়ে দেবো তোমাদের, ওটা পরীক্ষায় আসবে এবারে। দেখো বৃহত্তম প্রাণীর মেলা সোনপুর বিহার। বৃহত্তম স্তূপ সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ। বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ। ভারতের সব থেকে বড় মসজিদ দিল্লির জামে মসজিদ। বৃহত্তম গুহা মন্দির কৈলাস মন্দির ইল্লোরা গুহা। বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মোতেরা স্টেডিয়াম বা সর্দার বল্লভভাই পেটেল স্টেডিয়াম, যেটাকে এখন নরেন্দ্র মোদীর নামে কিন্তু করে দেওয়া হয়েছে। ভারতের সর্বোচ্চ পুরস্কার ভারতরত্ন। আর আমাদের ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি ড্যাম। ভারতের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন। ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র। পরপর দেখো কোশ্চেন আগেরবারে কমন এসছে, ঠিক আছে, একটা পরীক্ষা থেকে দুটো কোশ্চেন কমন পরপর। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু কারাকোরাম। ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, দার্জিলিং এর ঘুম। ভারতের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, মেঘালয়। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কুঞ্চিকল। ভারতের বৃহত্তম ডেল্টা বা বদ্বীপ গাঙ্গেয় বদ্বীপ। বৃহত্তম মরুভূমি থর। বৃহত্তম জেলা কচ্ছ জেলা গুজরাট। বৃহত্তম গোল গম্বুজ আমাদের বৃহত্তম গম্বুজ বিজাপুরের গোল গম্বুজ। বৃহত্তম স্বাদু জলের হ্রদ উলার হ্রদ। দীর্ঘতম হ্রদ ভেম্বনাথ কেরালা। বৃহত্তম বন্দর আমাদের হচ্ছে মুম্বাই বন্দর। তো এরকম দেখো প্রচুর রয়েছে আমাদের বৃহত্তম সমুদ্র সৈকত, তো এগুলো ভালো করে চোখ বুলিয়ে রাখবে কোনটা কখন আসবে। দীর্ঘতম খাল কোনটা? ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান খাল বলা হয়। দীর্ঘতম ক্যান্টিলিভার ব্রিজ, এটাও আমাদের পরীক্ষায় এসেছিল, তো এটা আমাদের হাওড়া ব্রিজ হয়ে যাবে। দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। ন্যাশনাল হাইওয়ে দীর্ঘতম আমাদের NH-44। দীর্ঘতম স্টেশন প্ল্যাটফর্ম হুব্বালি জংশন। দীর্ঘতম আমাদের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি।
তারপর দেখো আমাদের বিভিন্ন যোজনাগুলো আমি দিয়ে দিয়েছি, ভারত সরকারের বিভিন্ন যোজনা, যেগুলো বললাম যোজনা একটা কমন ছিল, দেখলে মানে পরীক্ষায় এসেছিল। তো দেখো আমাদের সেগুলো ভালো করে দেখবে, জনধন যোজনা, স্বচ্ছ ভারত, তারপর প্রধানমন্ত্রী জ্যোতি বিমা, ডিজিটাল ইন্ডিয়া, স্মার্ট সিটি, সুকন্যা সমৃদ্ধি, কবে চালু হয়েছিল, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, উজ্জ্বলা যোজনা, স্টার্ট আপ ইন্ডিয়া, দেখো পরপর সব দেওয়া আছে, এগুলো ভালো করে দেখবে। নেক্সট দেখো ফুল ফর্ম দেওয়া আছে, ফুল ফর্ম একটা করে পরীক্ষায় আসে, ফুল ফর্ম এখানে দেখো সেল দেওয়া আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সিটিবিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়াস টেস্ট ব্যান ট্রিটি, তারপর ন্যাক থেকে শুরু করে ইসরো, ইউনেস্কো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ঠিক আছে, প্রচুর দেওয়া আছে। নীতি আয়োগটা ইম্পর্টেন্ট, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। তো প্রচুর ফুল ফর্ম দেওয়া আছে, এগুলো পড়বে ভালো করে। এখানে দেখো এমসিকিউ দিয়ে দিয়েছি আজকে ডিসেম্বরের সেট 1। এরপরে আমরা নেক্সট ক্লাসে করব কি, সেট 2 করব ডিসেম্বর। ঠিক আছে, কেউ মিস করবে না, ডিসেম্বর সেট 2 কিন্তু হবে। দেখো ওখানে আমাদের কোশ্চেন, 4টে অপশন, তারপর ডেসক্রিপশন, আমাদের কারেক্ট অপশন, এইভাবে কিন্তু বাংলাতেও থাকবে। ঠিক আছে, বাংলাতেও থাকবে 4টে করে অপশন, ডেসক্রিপশন সব দেওয়া থাকবে। ঠিক একইভাবে তোমাদের স্ট্যাটিক জিকেরও এরকম সেট থাকবে। স্ট্যাটিক জিকের আজকে তোমাদের ন্যাশনাল পার্ক দিয়েছি, ন্যাশনাল পার্কে 50টা কোশ্চেন আছে, দেখো দেখতে পাচ্ছ ন্যাশনাল পার্ক থেকে কোশ্চেন রয়েছে, এই যে ন্যাশনাল পার্ক। আমাদের হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক, একটু আগেই পড়িয়েছি যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটা ছিল, জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তো এগুলো ভালো করে দেখে রাখো, আবার নেক্সট ক্লাসে দেবো। প্রচুর এখনো নোটস আছে, একদিনে তো সব সম্ভব নয়। তো ছোট্ট একটা ক্লাসের মধ্যে তোমাদের সিলেবাস, কি ধরনের নোটস দিয়ে থাকি, পরীক্ষায় কেমন কমন আসছে না আসছে সব তোমাদের শেয়ার করলাম, সেই বুঝে পড়াশোনা করো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সকলকে, ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, স্যার আছেন? কম্পিউটার, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইল। জাস্ট আমাকে একটু আমি গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটা গ্রুপ খোলা যাচ্ছে, তার আগে আমি কোডটাও শেয়ার করে দিচ্ছি, যাতে করে সময় নষ্ট না হয়। শেয়ার করতে দেখতে পাচ্ছ বলে সেকেন্ড পেজে তোমার কোড রয়েছে, সেকেন্ড পেজে কোড রয়েছে, কোডটা শেয়ার করে দিচ্ছি। আর পিডিএফ নোট গুলো কিভাবে পাবে, আমি সব আজকের ক্লাসে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি তোমাদের সাথে ডিটেলস
গ্রুপটা ওপেন করে দিন, একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু feedback share করো। গ্রুপটা ওপেন আছে, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, তাহলে ওপেন আছে। একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, তারপরে শেয়ার করে দিচ্ছি এবং জানিয়ে দিচ্ছি যে এগুলো রেকর্ডিং কিভাবে কি পাবে, সেন্টেন্স ফিডব্যাক শেয়ার। আবারও বলছি, যারা তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, যারা ভাবছে হাজার কিছু এমসিকিউ অনলাইন আর পিডিএফ বাজার চলতে থেকে পাস করে যাবে, চাকরি পেয়ে যাবে, তাদের মানসিক শান্তির জন্য আমি বেশি শুভেচ্ছা থাকবে তোমাদের জন্য। অ্যাকচুয়ালি তোমরা কমিশনের আন্ডারে ফর্ম ফিল আপের জন্যই actually করেছো। 2 বছর ফর্ম ফিল আপ দেখবে, বয়স বেড়ে গেলে তাতে ফর্ম ফিল আপটা করতে হবে, এরকম আর কি। এটা শুধু মাথায় রেখে দিও, অল ওভার ইন্ডিয়াতে মাধ্যমিক পাস ছেলে মেয়ে অভাব নেই। তা তুমি কোনো রকম স্পেশাল নাও, তোমার স্পেশালিটি তোমাকে প্রমাণ করতে হবে, তবে তুমি চাকরিতে হবে। এর বাইরে আর অন্য কোনো অপশন নেই, আমার অন্তত সরকার যাবে। এই জায়গাটাকে মাথায় রেখো। আবার বলছি, ডিটেলসে পড়াশোনা করো, এর কোনো ভাগ হয় না যে তুমি ডিটেলসে পড়াশোনা করছো, তুমি সময় দিচ্ছ, তুমি হার্ডওয়ার্ক করছো, কেউ তোমাকে নিতে পারবে না। কিন্তু কেউ যদি ভাবো আচ্ছা লাভ আছে, শর্টকাটে পড়াশোনা করি, কিছু অনলাইনে করিনি, কিছু ইয়ে করিনি, তাহলে তোমার জন্য ভাগ্য লেখা হয়ে গেছে। ঠিক আছে, তোমার ভাগ্য লেখা হয়ে গেছে। আমি গ্রুপটা বন্ধ করে দিচ্ছি। আপনি যে ফিডব্যাক শেয়ার করার জন্য সেখানে নোটস দেন, এদেরকে গ্রুপে রাখা উচিত না, বের করে দেওয়া উচিত। আমি সিরিয়াস বলছি, আমি ওই ধরনের তুমি যে এরকম সুপার টিচার দেখেছো, কৃষ্ণ বাবা, সোনা বাবা, মানিক বাবা, ধন বাবা, এইসব মাথার উপরে বসো, মাথার ঘাড়ের উপরে বসো, আমি ওই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি, ওই স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি না। কোথা থেকে জোট এইগুলো? রিপোর্ট শেয়ার করে দিলাম। আর যেটা বলা, যে শুধুমাত্র টাইপ করে স্ক্রিনশট বা কোনো রকম স্ক্রিনশট। আর এই যেটা পিডিএফ গুলো কি করে পাবে বলে দিচ্ছি। তোমরা জানো যে আগামীকাল আমাদের তোমার ক্লাস রয়েছে। অলরেডি আমাদের 4 দিনের রুটিন শেয়ার করেছিলাম, তার মধ্যে 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 3টে ক্লাস হয়ে গেছে, আগামীকাল 4র্থ ক্লাস রয়েছে। আগামীকালে 4র্থ ক্লাস নিয়ে
ভয়েস কলটা অন করে রেখে দিয়েছি, ক্লিয়ারই করবো না, চুপচাপ বসে থাকো। একই পেয়েছি, একই পাচ্ছ আমার সঙ্গে, যতক্ষণ ভয়েস কল বন্ধ হবে ততক্ষণ এখানে বসে রয়েছে আমি, দেখি আমার কতটা ক্ষতি হয়। কাউকে ভর্তি করার দরকার নেই, কোনো কিছু করবো না, এইভাবে পড়ে থাকবো। তারপরে দেখো, ফালতু ছেলেমেয়েগুলো এখানে এসেছে শুধু ফালতু ইয়ে করতে, নোংরামির জায়গা পায় না, ব্যাপারটাকে পুরো নোংরামির জায়গায় ধরে নিয়েছে। এইভাবে পড়ে থাকে, কোনো সিক্রেট কোনো শেয়ার করবে না, ভেবে পড়বে। কোনো পিডিএফ করতে যাবে না, যদি আমার কতটা ঠিক হতে পারে, কোনো কোর্স না কোনো কিছু চালাও, এইভাবে পড়ে থাকবে। অসভ্য নোংরা ছেলেমেলে কিছু এখানে এসে ঢুকে গেছে, তোমাদের কিট, নর্দমার কিট এগুলো এখানে এসে ঢুকে গেছে, যতক্ষণ আর ভয়েস কল বন্ধ হবে ততক্ষণ এটা ঢুকে যাবে। আমি জায়গা পাচ্ছিল না, ভেবে নিয়েছে যাকে সাথে যার খুশি করা যায়, যা খুশি যার সাথে করা যায়, এসবের জন্য মতো জায়গা রয়েছে, কেন এখান থেকে ভদ্রতায় বলছে আমি শুনলাম বই না বেরোতে, সোজা বলে দূর হয়ে যাও, না খুশি। অসভ্যতা লিমিট আছে, শেয়ার করতে বলেছে ফিডব্যাক, মানে ভয়েস কল করে রেখে দিয়েছে, করে থাকবে এখানে কতক্ষণ করে থাকতে পারো, কোনো কিছু শেয়ার করা হবে না, ভয়েস কল যতক্ষণ থাকবে ঠিক এটা এইভাবে থেকে যাবে। অসভ্যতা আমি ঘুচিয়ে দেবো একেবারে, বিহাগুলো জুটে গেছে।
বিশেষ করে এই মিসেস সিবিডি বা এই জাতীয় ব্যাচগুলোকে আমার টাইপের মনে হয়। এদের ভিতরে না আছে কোনো কালচার, না আছে কোনো কিছু। কারণ কথাগুলো শুনে আমার অভিজ্ঞতা বলতে তাই বলে। অন্যান্য ব্যাচগুলো অ্যাটলিস্ট কিছু বোঝে, তাদের মধ্যে মিনিমাম মানবিকতা যেটা বোঝে সেটা রয়েছে। এদের মধ্যে না আছে শিক্ষা, না আছে হিউম্যানিটি, না এদের কমন সেন্স রয়েছে। একটা নির্লজ্জ ক্যাটাগরি স্টুডেন্ট যাদের, আমি একদম শুরুতেও জানিয়েছিলাম যে পিডিএফ নোটস রেকর্ডিং এ নিয়ে বলবো, তারপরেও বেশ কয়েকজন ইচ্ছা করেন এই ব্যাচগুলো কোনো কিছু করতে পারে, চারটে ভালো ভালো কথা বলি না কিছু ইচ্ছা করে না। তোমাদের তোমাদের ব্যবহারের এতটা নির্লজ্জতা কোথাও না, ঠিক এতটাই নির্লজ্জতা কোথাও। বারবার বলছি, না ফেসালে সোজা বেরিয়ে যাবে। এসএসসি ব্যাচ কি হয়েছে বলা এসএসসি ব্যাচ, আমি বিজনেস করতে বসিনি যে আমার এখানে প্রফিট দেখতে হবে, লাভ দেখতে হবে, কি হলো, কোনো কিছু না। গ্রুপটা খুলেছি ফিডব্যাক শেয়ার করার জন্য, সেখানে গিয়েও অসভ্যতার একটা নির্লজ্জ পর্যায়ে চলে গেছে। এখন বসে শেয়ারই করবো না কোনো কিছু, বলবো গ্রুপ থেকে বেরিয়ে যাও। আমি আমার ওরা টিমগুলোকে দেখে কি কাজে লাগবে, একই হচ্ছে এখানে বসে বসে। আমি ক্লাস অ্যারেঞ্জ করবো, রেকর্ডিং সব ঠিক আমি নিয়ে বসে রয়েছি, এইভাবে পড়ে থাকবে, কোনো কিছু শেয়ার করাবেন, কিচ্ছু হবে না। দেখতে চাই যে ঠিক কতটা ক্ষতি হচ্ছে আমার। আমি আজকে কাউন্ট করবো যে আমার ক্ষতির পরিমাণ কত। ভদ্রলোক কি ভদ্রতা দুর্বলতা মনে করো না? এই লোকটা ভদ্রভাবে কথা বলছে, ভদ্রভাবে রয়েছে, মানে এই লোকটার মধ্যে নিশ্চয়ই কোনো দুর্বলতা রয়েছে। লেখো, খোলা আছে, লেখো, কি লিখতে পারো, লেখো, কমেন্ট বক্স খোলা আছে। জায়গা পাচ্ছে না।